আজকের সেশনের প্রশিক্ষক যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ মতিউর রহমান মুন্না স্যার, এগ্রিকালচার অফিসার, মোল্লাহাট, বাগেরহাট। আসসালামু আলাইকুম স্যার, আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। স্যার, আমরা সেশন শুরু করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আশা করছি যারা আজকে এই সেশনে যুক্ত আছেন সবাই শুনতে পাচ্ছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মতিউর রহমান, 36তম বিসিএস থেকে বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করছি। বর্তমানে কর্মরত রয়েছে বাগেরহাট। আপনাদের সাথে আজকে আমার পেস্টিসাইড নিয়ে একটি সেশন রয়েছে। আসলে পেস্টিসাইড সেক্টরটা বিশাল বড় একটি সেক্টর। তো আমরা চেষ্টা করব আজকে, যেহেতু টপিক অনুযায়ী বালাইনাশক পরিচিতি, আমরা ওভারঅল চেষ্টা করব। তারপর যদি হাতে আমাদের সময় থাকে মাঠ পর্যায়ে কিছু প্রবলেম নিয়ে আমরা কথা বলবো। তো সময় নষ্ট না করে যারা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন তাদেরকে সবাইকে একটি বিশেষ অনুরোধ করে আসলে শুরু করতে চাই। সেটি হচ্ছে, আমরা আজকে যে বিষয়গুলো জানবো এগুলো হচ্ছে বলা যায় পেস্টিসাইড ইউজের একটা থাম রুল। এটাকে মানতে হবে। যদি না মানেন সেক্ষেত্রে 100% যে ফেইল্ড হবে এটা বলা মুশকিল। কারণটা কি? কারণ হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর পেস্টিসাইডের সাথে কাজ করে। অনেকগুলো ফ্যাক্টর। আপনি সবচেয়ে বাজারে সবচেয়ে ভালো পেস্টিসাইড কিনে নিয়ে আসলেন, স্প্রে মানে আপনি অ্যাপ্লাই করলেন, কাজ নাও করতে পারে। কারণটা কি? আপনার সঠিক টাইমিংটা হয় নাই, আপনার সঠিক ডোজ ঠিক ছিল না, স্প্রে করার প্রসিডিউর ঠিক নেই, আপনার আবহাওয়ার সঙ্গে আপনার যে ম্যাচিং এটা হয় নাই। বিভিন্ন কারণ থাকতে পারে, অথবা পোকাগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে, অথবা ভুল পোকায় আপনি স্প্রে করেছেন। তো অনেকগুলো কারণ থাকে। কৃষি আসলে একটা মূল মন্ত্র শিখলেন আর কৃষি কাজটা সহজ হয়ে গেল, বিষয়টা এরকম না। যেহেতু কৃষি একটা বিজ্ঞান, আমরা সাধারণত আমাদের ধারণা থাকে যে কৃষি একটা আর্টসের সাবজেক্ট। আসলে আর্টস না, এটা বলা যায় যে সায়েন্সদের মধ্যে অন্যতম একটা সায়েন্স হচ্ছে কৃষি। তো এটা একটা চলমান গবেষণার কাজ, চলমান ফাইন্ডিংস আসে এখান থেকে। তো যার কারণে কোনো কিছুকে সরাসরি বিরোধিতা করার সুযোগ নেই, কোনো কিছুকে সরাসরি চোখ বন্ধ করে একটা মূল মন্ত্র হিসেবে আপনাকে একটা কিছু একটা বানিয়ে দিলাম, আপনি সেই অনুযায়ী চললেন, আসলে এটার সুযোগ নেই। কারণ অনেক কিছু বিষয় ফ্যাক্টর করে। তো তার মধ্যে এই বালাইনাশকটাই হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ একটা ফ্যাক্টর। যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে বলি এরকম, যে আমরা একটা কীটনাশক কিনে নিয়ে আসলাম, স্প্রে করলাম, পোকা মরলো না। তো আমরা সাধারণত বলি কি, কীটনাশকটা ভেজাল, অথবা কোম্পানির প্রোডাক্ট ভালো না, কিংবা ডিলার আমাকে ভুল কীটনাশক দিয়েছে। কিন্তু আমাদের আসলে নিজেদের পক্ষ থেকে যদি কল্পনা করি, যে আমাদেরও আসলে অনেক কিছু বিবেচনার বিষয় আছে। তো কোন কোন বিষয়গুলো আছে সেটাই আজকে একটু জানার চেষ্টা করব, যে দেখি আমরা নিজেদের জায়গাটাতে ঠিক করতে পারি কিনা। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার বালাইনাশক পরিচিতিতে। আমি বালাইনাশক পরিচিতির কয়েকটা জাস্ট বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। পর্যায়ক্রমে যদি আপনার লম্বা সময় ধরে আমরা কখনো একসঙ্গে থাকি, কিংবা একের পর এক যে কোর্সগুলো হচ্ছে, তো সেই বিষয়গুলো আস্তে আস্তে আসলে আমাদের সামনে একটা কমপ্লিট প্যাকেজ আকারে আসবে। আজকে একদিনে হয়তো আপনাদের সাথে সব বিষয় শেয়ার করারও সম্ভব হবে না, কিংবা আমার একা পক্ষেও কখনো সম্ভব হবে না। আপনারা ইতিমধ্যেই আগের কিছু যারা পার্টিসিপেন্ট রয়েছেন তারা বেশ লম্বা একটা জার্নি করে আসলেন। অনেক ট্রেনার আপনাদের সঙ্গে কথা বলেছেন, আপনারা অনেক অভিজ্ঞতা নিয়েছেন। আর যারা আজকে শুরু করলেন তারাও বেশ আজকে প্রথম, যেহেতু একটু কঠিন মনে হবে একেবারে যারা জিরো থেকে আসেন। আর যাদের একটু অভিজ্ঞতা রয়েছে, আমি এখানে বেশ এক্সপেরিয়েন্সড কিছু আমাদের উদ্যোক্তাকে দেখতে পাচ্ছি। তো আপনারাও আছেন, খুবই ভালো। এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। আমরা শুরু করি সময় নষ্ট না করে। তো মূলত প্রথমে আপনাদেরকে আজকের যে বালাইনাশক, এইটার শুরুতেই যে কাজটা আমি এখানে উপস্থাপন করেছি সেটা হচ্ছে বিষ শোধক। কারণটা কি? মাঠ পর্যায়ে কিন্তু আপনার রোগের বা কীটনাশকের যে প্রাদুর্ভাব সেটা বেশ কয়েকটা ধাপেও কাজ করে। যেমন একটু বলি, আমার স্লাইডের বাইরেও আপনারা একটু মনোযোগ দেবেন। যেমন আমার ফসলের টাইমিং, এইবার মাজরার বিষয়টা কিন্তু বেশ হট ইস্যু হয়ে গেছে। টাইমিংটা, যে সকল এলাকায় দেরিতে আমন ধান আপনারা মাঠে নিয়ে গেছেন সেখানে কিন্তু মাজরা পোকার একটা বেশ আক্রমণ চোখে পড়ছে। কারণটা কি? টাইমিং। মাজরা পোকার জীবন চক্র যেই আবহাওয়াতে বেশি অ্যাক্টিভ থাকে সেই আবহাওয়ার ভিতরে আমরা ঢুকে গেছি। এটা কিন্তু মাজরা পোকাকেও দোষ দিতে পারবেন না, আপনাকে দোষ, এটা একটা সিকোয়েন্স, আপনি ঢুকে গেছেন। যেমন ধরেন রোজার কথা যদি বলি, এক সময় শীতকালে রোজা হতো, এখন গরমের সময় রোজা হয়। শীতকালে রোজাটা সহজ, গরমের সময় কঠিন।
বিষয়গুলো টাইমিং এর উপরে। তো কৃষি কিন্তু একটা টাইমিং, বিজ্ঞানীরা গবেষণা করে রোপা আমন ধান কখন আপনি রোপণ করবেন একটা সময় বেঁধে দিয়েছে। এর বাইরে গেলে বা এর আশেপাশে গেলে আপনার একটু এদিক ওদিক সমস্যা হতে পারে। সেই সমস্যাটার একটা হচ্ছে আপনার পোকার আক্রমণটা। তো এটা একটা বিষয়। ঠিক তেমনি আপনার আরেকটা বিষয় রয়েছে সারের ব্যবহার। যদি সারের ডোজ আপনার কম বেশি হয়, যদি আপনার এনপিকে বা এস এর এগুলো রেশিও যদি ঠিক না থাকে, যদি সারের চাহিদার তুলনায় আপনি অতিরিক্ত সার দিয়ে থাকেন কিংবা কম দিয়ে থাকেন, কিংবা একটি ফসলের প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান এটা যদি কোথাও ঘাটতি হয়, সেই সিমটম গুলো অবশ্যই শো করবে। আমরা যে কীটনাশকগুলো দিই, এই কীটনাশকের ভিতরে আপনার যে কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট আছে এটার পাশাপাশি কিন্তু সেই পুষ্টি উপাদানগুলো দিয়ে ট্রিটমেন্ট করা হয়। আপনারা যে কোনো কীটনাশকের যদি কেমিক্যাল স্ট্রাকচারটা দেখবেন, সেখানে কিন্তু এই ইনগ্রেডিয়েন্টটা পেয়ে যাবেন। তো যাই হোক, এটা একটা বিষয়। তাহলে আমরা কি বলেছি, টাইমিং একটা ফ্যাক্টর হতে পারে। আপনার কীটনাশক কি বলে এটা, সার ব্যবস্থাপনা একটা ফ্যাক্টর হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার অসচেতনতা। যেমন ধরেন, এই বিষ শোধন করলে বিজ্ঞানীরা দাবি করছে 60 থেকে 70% রোগ কমে যায়, কিন্তু সেই জায়গাটাতে আমি কিন্তু অরক্ষিত রেখে মাঠে ঢুকে যাচ্ছি। তো একটা বিশাল সেক্টর যদি আপনি অরক্ষিত রেখে মাঠে ঢুকে যান, আপনার কিন্তু সমস্যাটা বেশি হবে এবং উৎপাদন খরচটা বেশি হবে। যদি উৎপাদন খরচ বেশি হয়, আপনি কিন্তু যে কৃষি করেন লাভজনক ভাবে এটা প্রতিষ্ঠিত করতে পারবেন না। যদি কৃষিতে লাভ না হয়, আপনি কিন্তু কৃষি কাজ করে বারবার ব্যর্থ হলে আপনি কিন্তু কৃষি থেকে মুখ ফিরিয়ে নেবেন, এটাই স্বাভাবিক। তো বীজ শোধনটা আমরা আনার চেষ্টা করেছি। আমার অভিজ্ঞতা যদি বলি, বাংলাদেশের 4টা রিজিয়নে এখন পর্যন্ত আমার চাকরি করার সৌভাগ্য হয়েছে এই কৃষি বিভাগে এসে। আমি কাজ করেছি বরেন্দ্র এলাকায়। যারা রাজশাহী চাপায়ে আছেন তাদেরকে বলছি যে আমি বরেন্দ্র এলাকায় চাকরি করেছি অনেকদিন। এরপর যদি বলি চলন বিল, অর্থাৎ নাটোর, গুরুদাসপুর, তারাস বা হচ্ছে আপনার চাটমোহর, এই রিজিয়নটাতে কাজ করেছি আপনার শরীয়তপুর রিজিয়নে, এখন আছি বাগেরহাট, খুলনা রিজিয়নে। তো যাই হোক, কুষ্টিয়া রিজিয়নে কাজ করেছি আমি। তো এই যে কাজের একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলি যে ম্যাক্সিমাম মানুষ এখনো বিষ শোধনে অভ্যস্ত না। সেই জায়গায় আজকে আপনাদের এই সেশনে বিষ শোধনের কিন্তু আরেক ধাপ এগিয়ে আপনাদেরকে কিছু এখানে শেয়ার করতে চাই। যেমন ধরেন, আমার বিষ শোধন হিসেবে এখানে কয়েকটা কেমিক্যালের নাম দেওয়া রয়েছে। হয়তো লেখাটা ছোট, আমি বলছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। যেমন কার্বক্সিন বলা হচ্ছে প্রথমে, তারপর বলেছে কার্বক্সিন প্লাস মেটালেক্সিল, থিরাম, কার্বেন্ডাজিম থিরাম, ইমিডাক্লোপিড থিরাম, ইমিডাক্লোপিড থিরামের সাথে আবার কার্বেন্ডাজিম, মেটালেক্সিল থিরাম, সায়ান্টানিলিপ্রল, কার্বেন্ডাজিম এককভাবে। এই যে এতগুলো ভাগ আছে, যারা এখনো বিশোধন সম্পর্কে কিছু জানি না, তাদের জন্য কিন্তু এটা মনে রাখা অত্যন্ত কঠিন। কিন্তু তারপরে আমি বলতে চাই, যারা একটু মানে আপগ্রেড হয়ে আছেন তাদেরকে বলি, এই যে এতগুলো ধাপ আছে, এই ধাপের কোনটা দিয়ে আমি বিশোধন করবো সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। মানে যারা একেবারে শূন্যতে আছেন তাদেরকে বলি বিশোধন করতে হবে, এবং যারা একটু আপডেট হয়ে আছেন তাদেরকে বলি বিশোধন করতে হবে, কিন্তু কোনটা দিয়ে করবেন এটাও একটা ফ্যাক্টর। আসেন একটু বিস্তারিত আলোচনা করি। যেমন ধরেন, আমার বাজারে এখন কি পাওয়া যাচ্ছে, ট্রাইকোডার্মা পাউডার পাওয়া যাচ্ছে। এই ট্রাইকোডার্মা কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, ট্রাইকোডার্মা হার্জেনিয়াম, ট্রাইকোডার্মা আপনার হচ্ছে এই যেটা পাওয়া যাচ্ছে এখন যদি বলি, যেমন ইস্পাহানি কোম্পানির বায়োডার্মা পাওয়া যাচ্ছে, হেকেম কোম্পানির ট্রাইকোস পাওয়া যাচ্ছে। এই যে ট্রাইকোডার্মা পাউডার গুলো পাওয়া যাচ্ছে, আমি কিন্তু এই পাউডার গুলো দিয়েও বীজ শোধন করতে পারি। যেমন 1 কেজি বীজের জন্য 20 গ্রাম পাউডার নিব, অর্থাৎ একটা গামলা নিবেন, সেখানে যদি 1 কেজি সরিষার বীজ থাকে, আপনি 20 গ্রাম পাউডার সেখানে ছিটিয়ে দিয়ে হালকা পানি দিয়ে আঠা আঠা করে মাখবেন। মাখার পরে আপনি যদি 30 মিনিট রেখে দেন, দেখা যাচ্ছে যে ওটা বাতাসে শুকিয়ে যাবে, রোদের মধ্যে দেওয়া যাবে না। শুকিয়ে গেলে আপনার বীজ শোধন হয়ে গেল। যদি এই যে ট্রাইকোডার্মা পাউডার দিয়ে আপনি বীজ শোধন করেন, পচন জাতীয় রোগগুলো কিন্তু আপনার কম হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ছত্রাকনাশকের প্রয়োজন, সেক্ষেত্রে আপনার খরচটা কমিয়ে যাচ্ছে। তো এই যে একটা বীজ শোধনের প্রথম ধাপটা কি, আমার বায়ো প্রোডাক্ট যেগুলো, অর্থাৎ ট্রাইকোডার্মা, যেটা আপনার কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট না, সেটা দিয়ে আমি শোধন করছি। তবে শর্ত হচ্ছে, এই ট্রাইকোডার্মা দিয়ে আপনি যখন বীজ শোধন করবেন বা যখনই গাছে আপনি দিবেন কিংবা মাটিতে দেবেন, যেখানে দেন, 7 দিনের আগে পরে আপনি কোনো ছত্রাকনাশক, অর্থাৎ রাসায়নিক যে উপাদানটা আছে কেমিক্যাল, এই ছত্রাকনাশক আপনি দিতে পারবেন না। কারণটা কি, ট্রাইকোডার্মা নিজেই একটা ছত্রাক, সেটা উপকারী হোক আর অপকারী হোক সেই বিবেচনা তো কেমিক্যাল করবে না। আপনি আমি জানি উপকারী, কিন্তু কেমিক্যাল যাবে সব সব ছত্রাককে মারবে, এটা হচ্ছে কেমিক্যালের প্রথম টার্গেট। তো সেক্ষেত্রে গিয়ে কিন্তু আপনার
এই ট্রাইকোডার্মা অর্থাৎ উপকারী ছত্রাক হিসেবে যাকে বাজার থেকে কিনে এনে দিলেন তাকেও মেরে ফেলবে। এই জন্য 7 দিনে আগে পরে ট্রাইকোডার্মা স্প্রে করার পরে বা ট্রাইকোডার্মা ব্যবহার করার পরে কোনো কেমিক্যাল ছত্রাকনাশক কিন্তু এখানে দেওয়া যাবে না। ওকে, এরপরে আসেন আমরা নর্মালি যেটা দেখবেন যে সবসময় কৃষিবিদরা যেটা সাজেস্ট করে যে আপনার কার্বক্সিন প্লাস থিরাম, এই প্রোভেক্স, আগে ছিল ভিটাভেক্স অনেক আগে, এখন প্রোভেক্স নামে বেশি পরিচিত। এই প্রোভেক্স বা এসিফ্লো বা ভিটাফ্লো এগুলো দিয়ে আপনাকে বিশোধন করতে বলে, এটা সবচেয়ে নিরাপদ। প্রোভেক্সটা এখনো সবাই আমরা সাজেস্ট করি। যদি কোনো কারণে প্রোভেক্স বাজারে পাওয়া না যায় সেক্ষেত্রে আপনাদেরকে বলা হয় যে কার্বেন্ডাজিম দিয়ে আপনারা বিশোধন করবেন। তো আমি যে জায়গাটা পয়েন্ট আউট করতে চাই সেটা হচ্ছে কার্বক্সিন প্লাস থিরাম, এই কম্বিনেশনটা আপনাদের যারা সবজি চাষি যারা আছেন তাদের জন্য সবচেয়ে নিরাপদ একটা আপনার কম্বিনেশন কার্বক্সিন প্লাস থিরাম, অর্থাৎ প্রোভেক্স দিয়ে বিশোধন করাটা সবচেয়ে ভালো সবজি চাষিদের জন্য। এরপরে আসেন, আমি একটু দ্রুত আগাচ্ছি কারণ আজকে যত দ্রুত আগাবো তত আপনাদের সাথে বেশি আলোচনা করতে পারবো। আচ্ছা, এরপরে আছে ইমিডাক্লোপিড প্লাস থিরাম, আমি একটা এখানে কম্বিনেশন দেখাচ্ছি আপনাদের। মূলত এই ইমিডাক্লোপিড প্লাস থিরামটাকে আলাদা করে দেখানো হয়েছে এ কারণে যে যদি আপনার জমিতে দুটো সমস্যা থাকে, একটা হচ্ছে বীজ বপনের পরে সেখান থেকে চারা বের হয় এবং গোড়া কেটে দেয়, যাকে আমরা বলি কাটওয়ার্ম, বাংলায় বলি কাটুই পোকা। যদি কাটুই পোকা আপনার গোড়াটা কেটে দেয়, যেমন ধরেন গম এবং ভুট্টা যারা চাষ করেন, গম এবং ভুট্টা, এই গম এবং ভুট্টা আপনার বীজ থেকে চারা হওয়ার পরে দেখবেন যে ভালো গাছ সন্ধ্যায় দেখে এসছেন, পরের দিন সকালবেলা গিয়ে দেখবেন গাছটাকে সুন্দর করে গাছের গোড়ায় কে যেন ব্লেড দিয়ে কেটে গাছটাকে ফেলে রেখেছে। যদি এ ধরনের ঘটনা ঘটে, এবং আরো একটা সমস্যা সেটা হচ্ছে ভুট্টার গাছ যখন গজানোর পরে ধরলাম কাটুই পোকা কাটলো না, কিন্তু এই যে বর্তমানে যে একটা লেদা পোকা বলছেন, আমরা বলছি ফল আর্মি ওয়ার্ম, এই যে লেদা পোকা বা ফল আর্মি ওয়ার্ম তারা কি করছে, গাছের যে একদম মাঝ বরাবর ঢুকে খাচ্ছে, পাতাগুলো নষ্ট করছে এবং খাওয়ার চেয়ে বেশি মলত্যাগ করে, এটা একটা সিমটম। এই যে আপনার হচ্ছে লেদা পোকা বা হচ্ছে ফল আর্মি ওয়ার্মের আক্রমণ আছে চারা অবস্থায়, যদি এই দুটো সমস্যা থাকে তাহলে একটা বলেছি কি বীজ থেকে চারা গজানোর পরে গোড়া কেটে দেওয়া, আরেকটা কি বলেছি চারা বের হওয়ার পরে সেই চারার পাতা খেয়ে ফেলা। যদি এ ধরনের কোনো প্রবলেম থাকে আপনারা এই দুটা প্রোডাক্টে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে যে পেস্টিসাইডের কোম্পানি তো বাজারে প্রায় 870 থেকে 900টা, প্রোডাক্ট আছে প্রায় 8,500, তাহলে আমি মাত্র দুটা প্রোডাক্ট কেন আপনাদের সামনে উপস্থাপন করলাম? কোম্পানির স্পন্সরশিপ পেয়েছি কিনা? না, আসলে কোম্পানির স্পন্সরশিপ পাইনি। যারা পেস্টিসাইড সম্পর্কে একটু ঘাটাঘাটি করেন তারা বুঝতে পারবেন। এই কম্বিনেশন অর্থাৎ ইমিডাক্লোপিড প্লাস থিরাম, এই কম্বিনেশনে মাত্র দুটো প্রোডাক্টই বাজারে আছে, আর কোনো কোম্পানি নাই। ঠিক আছে, তো আজকে আপনাদের সামনে বেশ কিছু প্রোডাক্টের উদাহরণ নিয়ে আসবে, এটা জাস্ট আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে। আচ্ছা, এখানে দুটো প্রোডাক্ট, এই দুটো কোম্পানি, একটা ইন্তেফা এবং একটা স্কোয়ার, এই দুটো কোম্পানি বাজারে বর্তমানে এই কম্বিনেশনের প্রোডাক্টটা নিয়ে আসছে, আর কোনো কোম্পানির নাই। আচ্ছা, তাহলে প্রথমটা দেখি ইমিডাক্লোপিডের কি, এটা থিমিড, যার ভিতরে আপনার থিমিড ইমিডাক্লোপিড প্লাস থিরাম। এই যে আগে আমরা যেটা দেখলাম কার্বক্সিন প্লাস থিরাম, এটা কিন্তু দুটোই ছত্রাকনাশক। আর এখানে আমরা কি দেখছি ইমিডাক্লোপিড প্লাস থিরাম, একটা কীটনাশক একটা ছত্রাকনাশক। এখন এখানে বিষয়টা হচ্ছে আমরা এই কম্বিনেশনে কেন গেলাম? কাটুই পোকার জন্য। আর দুটো ছত্রাকনাশক দিয়ে আমরা সবজির বীজ শোধন করেছি যেন কোনো ধরনের গোড়া পচা রোগ না হয়, ছত্রাক জাতীয় কোনো রোগ যেন না হয়। অনেকে দেখবেন এই যে পেঁপের চারা করেন, পেঁপের চারা দেখবেন গোড়া পচে চারাগুলো নষ্ট হয়, যে কোনো চারায় গোড়া পচা রোগ দেখা দিতে পারে। তো সেই জায়গায় কিন্তু আপনার প্রোভেক্সটা বেশ ভালো কাজ করে। আর যে ক্ষেত্রে আমি বলেছি গম বা ভুট্টার ক্ষেত্রে যাদের গোড়া কেটে দেয় পোকায় এবং পাতা খায় পরবর্তীতে, তাদের জন্য এটা থিমিড অথবা ইন্তেফার হাদাক, এই দুটো বলেছি। কারণটা কি, এই যে থিরাম প্রথমত ইমিডাক্লোপিড কি করে পোকার জন্য এটা বিষাক্ত, যার কারণে পোকা এখানে আসবে না বা আসলেও ক্ষতি করতে পারবে না। আর থিরাম দুটোতেই দেওয়া আছে, থিরামের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি, থিরাম হচ্ছে আপনার রিপেলেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ তাকে দূরে রাখে আর কি, রিপেলেন্ট দূরে রাখবে তাকে। তো এই যে থিমিড এবং হাদাকের কথা আমি বলছি, এখানে যদি নাটোরের আশেপাশে কেউ থাকেন তাহলে বুঝতে পারবেন, আপনাদের এখানে প্রচুর কুল চাষ হয় অর্থাৎ বড়ই চাষ হয়। তো আমি মূলত যখন এটা আপনার বিভিন্ন জায়গায় ট্রেনিং এ যখন বলেছি যে এটা দিলে
পাখি খাবে না। আপনি ধরেন ভুট্টার বীজ আপনি বপন করলেন, ওই ভুট্টার বীজটা পাখি কিংবা মুরগি খাবে না। এই থিমিড অথবা হাদাক দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। থিমিড এবং হাদাক দিয়ে আপনার পাখি বীজ খাবে না, মুরগি খাবে না, এমনকি কুকুর শিয়ালও আপনাদের এই জমি থেকে দূরে থাকবে। এইটাও পাওয়া গেছে যে এনিমেল রিপেলেন্ট, এর নাম হচ্ছে এনিমেল রিপেলেন্ট। মোজাম্মেল হোসেন লিটন, ইয়েস। আপনার এটা একটু সাউন্ড অফ করতে হবে, হ্যাঁ মিউট করতে হবে। থ্যাংক ইউ। তাহলে আমরা কি বলেছি যে এনিমেল রিপেলেন্ট হিসেবে কাজ করে, হাঁস মুরগি কুকুর শিয়াল থেকে আপনাকে দূরে রাখবে। তো এটার মিসইউজ হয় মাঝে মাঝে নাটোরের দিকে, সেটা হচ্ছে আপনার এই যে কুল গাছে দেওয়া হয় যেন পাখি না খায়, লিচু গাছে দেওয়া হয় যেন পাখি না খায়। তো আমরা যখন দেব একটু মাথায় রাখবো যে এটার কিন্তু পিএইচআই অর্থাৎ বিরতির একটা সময় আছে, যার ভিতরে আপনি এটা মার্কেটে নিয়ে যেতে পারবেন না, 14 থেকে 21 দিন। এর ভিতরে যদি নিয়ে যান সেই মানে আপনার প্রোডাক্টের ভিতরে কেমিক্যাল রেসিডিউ থাকতে পারে যেটা মানুষের জন্য ক্ষতিকর। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তো আমি যদি বলি বিশ শোধন, তাহলে কি করে করব? বিশ শোধনের 50 ml এর যে বোতলটা আছে স্কোয়ার কোম্পানি থিমিডের 50 ml, এটা দিয়ে সাধারণত 2 থেকে 3 কেজি ভুট্টার বীজ শোধন করা হয়। আর হাদাকের ক্ষেত্রে যদি বলি কেজি প্রতি 8 গ্রাম লাগে, কেজি প্রতি 8 গ্রাম। আচ্ছা, এরপর আসেন বাজারের একটা ভুট্টার প্যাকেট আমরা সংগ্রহ করেছি, যেখানে ছবিতে আমি যদি আপনাকে একটু জুম করে দেখাই, এই জায়গায় একটু দেখবেন যে লেখা আছে থিরাম এবং মেটালিক্সিল দ্বারা শোধন করা, থিরাম এবং মেটালিক্সিল দ্বারা শোধন করা। তাহলে ভুট্টার বীজ যেহেতু শোধন করাই আছে, আমি কেন আবার শোধন করব? তাই না? প্রশ্ন তো এখানেই যে যদি শোধন করাই থাকে আমি আবার কেন শোধন করব? শোধন করব আমি ইমিডাক্লোপিড দিয়েছি কিসের জন্য? কাটুই পোকার জন্য এবং ফল আর্মি ওয়ার্মের জন্য। তো ওইটার জন্য আমরা দ্বিতীয়বার আবার শোধন করাই। এটা মাঠ থেকে একেবারে পরীক্ষিত, গত 4 থেকে 4 বছর যাবৎ আমি এটা দিয়ে কাজ করছি এবং এখন পর্যন্ত রেজাল্ট অত্যন্ত ভালো। আচ্ছা, আরেকটা আপনাদের সামনে প্রোডাক্ট আমি দেখাচ্ছি, যেটার নাম হচ্ছে কার্বোসালফান সেতু পেস্টিসাইডের অ্যাডভান্টেজ। এটা নাফকোর একটা প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ। আচ্ছা, এই অ্যাডভান্টেজটা মূলত অনেক এলাকায় ব্যবহার করা হয়। এটাও ভুট্টার বীজ শোধন করার জন্য ব্যবহার করা হয়, ভুট্টা এবং গম, যেটা দিয়ে প্রচন্ড গন্ধ হয় এবং পাখি এবং মুরগি আপনার হচ্ছে ভুট্টা এবং গমের বীজটা খায় না। আমি দেখেছি একবার খেয়েছে কিন্তু তারপরে বমি করে রেখে চলে গেছে, মানে খাওয়ার সঙ্গে সঙ্গে বের করে দিবে, ওটা রাখতে পারে না। কার্বোসালফান। আচ্ছা, এরপর একটু দ্রুত যাব আমরা। মেটালেক্সিল থিরাম, এই কম্বিনেশনটা সাধারণত আলুর ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি আলুর বীজ শোধন করা হয়। আলু কাটার পরে এই কেমিক্যাল মিশ্রিত পানির মধ্যে সেটাকে ডোবানো হয়। আচ্ছা, আরেকটা কম্বিনেশন দেখেন, ইমিডাক্লোপিড, থিরাম এবং কার্বেন্ডাজিম, প্রতি কেজি বীজের জন্য 8 গ্রাম। এই কম্বিনেশনটা বাজারে অত পাওয়া যায় না। আচ্ছা, তারপরে একটু বলি সায়ান্টোনিলিপ্রল, এইটা নিয়ে আসা হয়েছে মূলত 2018 সালের 19 সালের প্রথম দিকে। যখন বাংলাদেশে 2018 সালের ডিসেম্বরে যখন ভুট্টার এই লেদা পোকা অর্থাৎ ফল আর্মি ওয়ার্মটা আসলো এবং বিজ্ঞানীরা অ্যালার্ট করলো যে এটা বাংলাদেশের জন্য বিপজ্জনক কারণ হতে পারে, কারণ এটা আপনার আফ্রিকা, ভারত বিভিন্ন জায়গায় এটা দুর্ভিক্ষ তৈরি করেছিল পোকাটা। তো বাংলাদেশে এসে আসলে এটা তাপমাত্রার কারণে হোক বা আমাদের সচেতনতার কারণে হোক, বিভিন্ন কারণে এটা সার্ভাইভ করতে পারেনি, মূলত এটা রিজনের কারণে। তারপরেও আপনার সিনজেন্টা কোম্পানি স্পেশালি এই ফলানোর জন্য এই ফর্টেনজাকে বাংলাদেশে লঞ্চ করে এবং এইটা মূলত ভুট্টা বীজ শোধন করার জন্য। সায়ান্টোনিলিপ্রল অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট, একদম লেটেস্ট এবং আপনার যদি বলি যে আধুনিক প্রজন্মের একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা মূলত আপনাকে 20 থেকে মিনিমাম 22 দিন, ভুট্টার বীজ থেকে চারা গজানোর পর 20 থেকে 22 দিন আপনার ওই ভুট্টার গাছে কোনো ধরনের লেদা পোকা আক্রমণ করবে না যদি আপনি এই বীজটা দেন। আর আমরা আগে যেটার কথা বলেছি সেটা এখন পর্যন্ত, আগে যেটা বলতে হতো থিমিড এবং হাদাক, এটা 15 থেকে 18 দিন পর্যন্ত আমরা প্রোটেকশন পেয়েছি। ওকে, এরপরে আসেন যারা একেবারে বাজারে কিছুই পায় না, না কোনো আপনার হচ্ছে প্রোভেক্স, না কোনো অন্যান্য প্রোডাক্ট, সেক্ষেত্রে চোখ বন্ধ করে যদি আমরা কোনো বীজ শোধন করতে চাই, আমরা সাধারণত পরামর্শ দিই যে আপনি কার্বেন্ডাজিমের যে কোনো কোম্পানির ভালো একটা প্রোডাক্ট দিয়ে আপনি বীজ শোধন করতে পারেন। তো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে স্কোয়ারের একটা গোল্ডাজিম আছে, এই গোল্ডাজিম দিয়ে আপনার বীজ শোধন করতে পারবেন। এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে অটোস্টিন, অটো কোম্পানির, ইনতেফার আরবা দেওয়া হয়েছে, ম্যাকডোনাল্ডের নোইন দেওয়া হয়েছে, টার্বো আছে হেকেমের। এরকম কার্বেন্ডাজিমের অসংখ্য প্রোডাক্ট আছে বাজারে, যে কোনো আপনার এলাকায় যেটা পাওয়া যায় আপনি সেটা দিয়ে বীজ শোধন করতে পারবেন। 1 কেজি বীজের জন্য 2.5 থেকে 3 গ্রাম পাউডার আপনি ব্যবহার করতে পারবেন, 1 কেজি বীজের জন্য 2.5 থেকে
3 গ্রাম। এখন এই বীজ শোধনের আবার কিন্তু দুটা পদ্ধতি আছে, একটা হচ্ছে শুকনা এবং আরেকটা হচ্ছে ভেজা পদ্ধতি। যদি আপনি শুকনা করেন তাহলে পাউডারটা আপনি দিয়ে জাস্ট পানি হালকা ছিটায় আঠা আঠা করে মেখে 30 মিনিট ছায়ার মধ্যে রেখে দিবেন, রোদের মধ্যে রাখা যাবে না। আর যদি বলেন আমি শুকনা না ভেজা পদ্ধতিতে করবো, অর্থাৎ পানিতে ডুবিয়ে ডুবিয়ে করব, তাহলে আপনার 1 লিটার পানিতে এই যে 3 গ্রাম পাউডার দিয়ে সেই পানিটাকে আগে কেমিক্যাল মিশ্রিত করে ওর ভিতরে আপনি 20 মিনিট বা 30 মিনিট করে আপনার হচ্ছে এই বীজগুলো আপনার ডোবায় রাখতে হবে। এটা একটা ভেজা পদ্ধতি। আর শুকনা পদ্ধতি হচ্ছে একটা বোলের মধ্যে নিয়ে পাউডার দিয়ে হালকা পানি ছিটায় দিয়ে আঠা আঠা করে মেখে আপনাকে বাতাসে শুকাইতে হবে। ওকে, আমরা আগাচ্ছি। এরপরে ধরুন ইপ্রিডিয়ন। এই ইপ্রিডিয়ন গুলো মূলত যেমন ধরুন রোভরাল, রোভানন, নেক ব্লস, এই প্রোডাক্ট গুলো মূলত আমরা সাজেস্ট করি যদি কেউ পেঁয়াজের বীজ আপনার হচ্ছে শোধন করতে চায় সেক্ষেত্রে। তো এগুলো দিয়ে বীজ শোধন করা যায় প্রতি কেজি বীজের জন্য একই 3 গ্রাম করে। এই হচ্ছে আমাদের বীজ শোধন পার্ট। এরপর আসি আমাদের বেশ মাঠে ভাইরাস জনিত কিছু সমস্যা দেখা দিয়েছে। যেমন ধরেন এখন অনেকের পেঁপে চারা আছে, ঢেঁড়স আছে, তারপরে যদি বলি আপনার লাউ গাছ আছে, শসা থাকবে, শসা আছে, কিছুদিন পরে স্কোয়াশ আসবে, বিভিন্ন জায়গায় আপনার ভাইরাস। আবার ধরেন যে সবজি জাতীয় যে তরমুজ আছে আপনাদের, এগুলোতে যখন ভাইরাস হয় তখন আসলে আমরা বুঝে উঠতে পারি না যে বাজারে কোন ভাইরাস নাশকটা ব্যবহার করব। তো ভাইরাস নাশক বাজারে অনেকগুলো আছে, এখানে কিছু ছবি দিয়ে রাখছি। যেমন ধরেন আপনার একটু জুম করে বলি, সেটা হচ্ছে এখানে স্পানি কোম্পানির দুটো প্রোডাক্ট আছে, বায়ো এনভির। স্পানি কোম্পানি এখানে বলা হচ্ছে বায়ো এনভির, আরেকটা বলা হচ্ছে এখানে বায়ো ভাইরন। বেশ ভালো প্রোডাক্ট এগুলো। আবার ধরেন এখানে অলিগোমাইসিন, হ্যাঁ এটা হচ্ছে জ্যাংব্যাং কোম্পানি, চায়না একটা কোম্পানি, অলিগোমাইসিন। এই তিনটা প্রোডাক্ট বেশ ভালো মনে হয়েছে আমার কাছে, ভাইরাস নাশক। ঠিক আছে, তবে এখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ভাইরাস নাশক যখন স্প্রে করব সম্পূর্ণ আলাদাভাবে স্প্রে করব, কারোর সঙ্গে মেশানো যাবে না, না কোনো কীটনাশকের সাথে, না কোনো ছত্রাকনাশকের সাথে, না কোনো সারের সাথে। আপনাদের মাঝখান থেকে কিছু প্রশ্ন থাকে যে আমি আসলে এই 2 কীটনাশক বা এই 2 ছত্রাকনাশক একসাথে স্প্রে করতে পারি কিনা, সেই প্রশ্ন আমরা দেখব একদম সব শেষে। আমি আপনাদের জন্য এই চ্যাপ্টারটা রেখেছি। আচ্ছা, তো আমরা ভাইরাস নাশক এখন যদি বলি, কিছুদিন আগে যাই হোক একটা অভিজ্ঞতা হলো শীতকালে, গত শীতে, যেমন ধরেন আপনার স্কোয়াশ, যেহেতু ওই গত শীতে কুষ্টিয়ার দিকে ছিলাম, তো আপনার তামাকের গাছ থেকে প্রচুর পরিমাণ সাদামাছি স্কোয়াশে আসে। তো স্কোয়াশ তামাকের মাঝখানে আসলে হয় না, একেবারেই হতে চায় না, কারণ প্রচুর পরিমাণ ভাইরাস হয়। এখন যেটা বিষয় হয়ে গেছে, প্রথম কাজ হবে আপনার সাদামাছিকে কন্ট্রোল করা। যদি সাদামাছিকে কন্ট্রোল করতে না পারেন সেক্ষেত্রে আপনার ভাইরাস সরানো খুব টাফ হয়ে যাবে। তো একই সাথে আমরা সাদামাছিকে দমন করানোর কাজ করি এবং পাশাপাশি গাছে যদি ভাইরাস থাকে একদম প্রাথমিক পর্যায়ে থাকলে সেটাকে রিকভার করার কিছু সুযোগ থাকে, কিন্তু ভাইরাস যদি খুব বেশি অ্যাটাক করে ফেলে সেই জায়গায় কিন্তু আর আপনার রিকভার করার সুযোগ থাকে না, এবং গাছগুলোকে ধ্বংস করতে হয় কিভাবে, মাটিতে পুঁতে অথবা অনেক দূরে ফেলে দিয়ে। আপনার সমস্যাটা কি, ওই যে গাছটা তুলে ফেলে দিলেন সেখানেও যদি কেউ রস খেয়ে এসে, মানে কোনো সাদামাছি রস খেয়ে এসে আপনার কোনো সুস্থ গাছে বসে এবং সেখান থেকে সাক করা শুরু করে দেয়, ওর মাঝখানে কিন্তু ভাইরাসটা ট্রান্সমিট হয়ে যায়। তো এই জন্য আমরা বলি এখন মাটিতে পুঁতে দেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, বায়ো এনভির বা বায়ো ভাইরন কিংবা যে কোনো আপনার ভাইরাস নাশক যদি আপনি ব্যবহার করেন, আপনাদের বলি এখানে 3টা প্রোডাক্ট কেন দেওয়া হয়েছিল সেটা একটু বলি। ভাইরাস নাশক কিন্তু বর্তমানে বাজারে নাই এবং ভাইরাস দমন করা যায় না, এটাই কিন্তু আমরা জানি যে ভাইরাস একবার হয়ে গেলে তাকে আর কোনোভাবেই সমাধানের কোনো রাস্তা নাই। কিন্তু ইস্পাহানি কোম্পানি কিন্তু পরপর 2টা ভাইরাস নাশক বাজারে নিয়ে এসছে, এবং এই যে চায়না জ্যাংব্যাং কোম্পানি যে অলিগোমাইসিন, সেটাও কিন্তু বর্তমানে বাজারে কাজ করছে এবং একেবারে সফট, অর্থাৎ সবজির ক্ষেত্রে অলিগোমাইসিনটা সবজির ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া গেছে। যেগুলো একটু শক্ত জাতীয় গাছ সেগুলোতে কিন্তু অলিগোমাইসিন সেরকম রেজাল্ট দেখাতে পারেনি। তো আমরা ধরেন পেঁপে গাছের ক্ষেত্রে আমি যদি আপনাদের বলি, এই ইস্পাহানি 2টা প্রোডাক্ট বেশ ভালো কাজ করেছে। স্কোয়াশের ক্ষেত্রে আমি একেবারে প্র্যাকটিক্যাল, এটাও খুব ভালো কাজ করেছে। তো বর্তমানে যেটা হচ্ছে ব্যবহার করার নিয়ম যদি বলি, একদম ঠান্ডা আবহাওয়ায় পরন্ত বিকেলে এটা আপনাকে ব্যবহার করতে হবে 1 লিটার পানিতে 1 ml। আবারও বলি 1 লিটার পানিতে 1 ml একটা প্রোডাক্ট। যদি আপনার মনে হয় যে ভাইরাস বেশি আক্রমণ হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, 2টা প্রোডাক্টই ব্যবহার করবেন
3 দিন পর পর অল্টারনেট করে, অর্থাৎ বায়ো ভাইরন একদিন, বায়ো এনভির একদিন। ওকে, বায়ো এনভির আপনি 1 ml পার লিটার দিয়ে স্প্রে করে দিলে 3 দিন পরে বায়ো ভাইরন আপনাকে স্প্রে করতে হবে। প্রথম 2টা স্প্রে অর্থাৎ 4টা স্প্রে আপনাকে 3 দিন পর পর দিতে হবে, এবং পরের স্প্রে গুলো আপনি 5 থেকে 7 দিন সময় নিয়ে তারপরে স্প্রে রিপিট করতে পারবেন। অর্থাৎ প্রথম দিকে একটু ঘন ঘন রিপিট হবে, পরের দিকে 5 থেকে 7 দিন সময় নিয়ে আপনি রিপিট করতে পারবেন। ওকে, এখন কিছু ট্রায়াল এখন চালানো হচ্ছে, রেজাল্ট এখনো হাতে পাওয়া যায়নি। যেমন 2টা প্রোডাক্ট একসাথে ব্যবহার করা হচ্ছে, যেটা একেবারে মারাত্মক সিরিয়াস। সেক্ষেত্রে আপনাকে 2টা প্রোডাক্ট একসাথে স্প্রে করে দেখা যেতে পারে যে কাজ হবে কিনা। আমরা এখন এটা ট্রায়াল দিচ্ছি, এটা রেজাল্ট হলে হয়তো পরবর্তী কোনো এক সেশনে আপনাদের সামনে সেটা রেজাল্ট উপস্থাপন করতে পারবো। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? কেউ একজন একটু রেসপন্স করবেন। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। যিনি শুনতে পাচ্ছেন নাকি? না, আপনার নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, যিনি শুনতে পাচ্ছেন না আপনার নেটওয়ার্ক অথবা মাইক্রোফোনটা একটু চেক করে নেবেন। ওকে, আচ্ছা, এটা স্প্রে করার সময়টা আপনাদের বলেছি বিকেল বেলায়। গাছটা একেবারে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন, যেহেতু এটা স্পেশাল ট্রিটমেন্ট, অবশ্যই আপনাকে স্পেশাল কেয়ার নিতে হবে। 1 ml করে পার লিটারে দিয়ে প্রথম 2টা স্প্রে ঘন ঘন রিপিট, অর্থাৎ 3 দিন পর পর। পরের দিকে এসে 5-7 দিন পর রিপিট করতে পারবেন। যদি খুব বেশি মারাত্মক প্রবলেম পড়ে এবং আপনার গাছের আগে হিসেব করতে হবে, এই প্রোডাক্টের দাম কিন্তু বেশি, 300 টাকা বোতল। এখন সেই জায়গায় আপনি যে ফসল স্প্রে করছেন সেটা বিক্রি করে টাকাটা উঠবে কিনা, এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আমরা পেঁপে গাছে কেন দিচ্ছি, যে একটা পেঁপে গাছে যদি 20 কেজি পেঁপে আসে, দাম কত? তাহলে আমার 300 টাকা সেখানে আসলে কোনো ব্যাপারই না। তো এইভাবে আমরা কিন্তু হিসেব করি, ঠিক আছে? আপনি অবশ্যই হিসেব করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু আপনাদের বলি, একটু প্রথম দিকে যে কথাটা বলছিলাম যে আমরা যে বালাইনাশক গুলো দিই, পেস্টিসাইড গুলো দিই, ওর ভিতরে কিন্তু কোনো না কোনো নিউট্রিয়েন্ট থেকে যায়। এবং যেটা ইনগ্রেডিয়েন্ট, এখানে দেখেন বায়ো এনভির মধ্যে কি আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, কপার আছে, ক্যালসিয়াম আছে। তাহলে কথা কি মিললো যে সার ব্যবস্থাপনার সাথে এটা জড়িত। যদি আপনার মাটিতে দস্তার ঘাটতি থাকে, দস্তার সিমটম কিন্তু গাছে দেখা যাবে। যদি আপনার কপারের কোনো যদি ঘাটতি হয়, কপারের সিমটম দেখা যাবে। ক্যালসিয়ামের ঘাটতি হলে সে ধরনের সিমটম তৈরি হবে, এবং একটার জন্য আরেকটা কিন্তু ইফেক্টেড। সুতরাং সার ব্যবস্থাপনা, আপনার আবহাওয়া, তাপমাত্রা, এই সব কিছু কিন্তু যে কোনো রোগের সাথে বালাই ব্যবস্থাপনার সাথে জড়িত। আপনি আজকে দেখেন, একেবারে জলজন্ত একটা উদাহরণ দিই আপনাকে, যদি ধান গাছে ইউরিয়া বেশি দেন, কারেন্ট পোকা বেশি লাগবে, মাজরা বেশি লাগবে, পাতা মরানো পোকা বেশি লাগবে, খুবই স্বাভাবিক। তাহলে আপনি মাজরাকে কোথা থেকে ডেকে নিয়ে আসলেন? ইউরিয়া বেশি দিয়ে। কারেন্ট পোকাকে কোথা থেকে ডেকে নিয়ে আসলেন? ইউরিয়া বেশি দিয়ে। যদি ইউরিয়া কন্ট্রোল করতেন তাহলে পোকাগুলো হয়তো এভাবে আক্রমণ করতো না। এখন দেখা যাচ্ছে যে আপনি ইউরিয়া বেশি দিয়ে কারেন্ট পোকাকে ডেকে নিয়ে এসে এখন বলছেন কারেন্ট পোকা মরে না, মরবে কি করে? আপনি এত পরিমাণ ইউরিয়া দিয়েছেন যে কারেন্ট পোকা বলেন আর মাজরা বলেন, একের পর এক সেখানে বংশ তৈরি করতেছে। যেখানে বংশ তৈরি করার কথা 1-2টা, সেখানে তৈরি করে বসে আছে 5-6-7টা বংশ পরম্পরায় তারা বাচ্চা দিয়ে যাচ্ছে। তো সেখানে আপনি তো মাজরা দমন করতে গিয়ে স্থির থাকতে পারবেন না, পাগল হয়ে যাবেন, কারণ এই সমস্যাটা নিজে তৈরি করেছেন। আচ্ছা, যাই হোক, আমরা এরপরে আসি। বায়ো ভাইরন, এগুলো আমরা আলোচনা করেছি। আচ্ছা, এরপরে যেটা অলিগোমাইসিন। হ্যাঁ, অলিগোমাইসিনের কথা আপনাদের বলেছি, তবে এর স্পেশাল কিছু ক্যারেক্টার আছে। আপনাদের বলেছি, এটা প্রথম পরিচয় করে দিয়েছি, ভাইরাস নাশক হিসেবে সবজি জাতীয় ফসলে কাজ করবে। একই সাথে এটা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কিন্তু ভূমিকা আছে, এবং ছত্রাক নাশক, অর্থাৎ 3টার কম্বো, ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া। সমস্যাটা কোথায়? যেটা লেখা নাই প্যাকেটের গায়ে, কোম্পানি যেটা বলছে না, সেটা আমি বলছি যে আমাদের মাঠের রেজাল্ট বলছে সবজি জাতীয় ফসলে অলিগোমাইসিন ভালো কাজ করছে। একটু শক্ত যে গাছ, সেই গাছগুলোতে কিন্তু আপনার কাজ কম করছে। একেবারে নরম লতা জাতীয় গাছ, কুমড়ো জাতীয় গাছ, সেই গাছগুলোতে আপনার অলিগোমাইসিন বেশ ভালো রেজাল্ট দেয়। ওকে, তারপরে আসি। আচ্ছা, আমরা বলেছি ভাইরাসের সাথে কে জড়িত? পোকা। কোন পোকা? সাদামাছি বা শোষক পোকা যারা আছে, রস খাবে, মুখ থেকে লালার সাথে ভাইরাসটা ট্রান্সমিট করবে। এই জন্য আমরা একটু পোকার জগতে ঢুকবো। ঢোকার আগে আপনাদেরকে বলি, আমাদের যে কীটনাশক আছে, পোকা মারার যে কীটনাশকগুলো আমরা ব্যবহার করি, এই কীটনাশক কিন্তু 4টা ক্যাটাগরিতে মোটামুটি ভাগ করতে হবে। এই ক্যাটাগরি যদি না বোঝেন
তাহলে কীটনাশক কিনতে কিনতে আপনার উৎপাদন খরচ 3 ডাবল হয়ে যাবে। আপনার কীটনাশক মানে আপনার পোকা দমন করতে পারবেন না, উৎপাদন খরচ বাড়তেই থাকবে। উদাহরণ দিয়ে বলছি, আগে আমরা 4টা ক্যাটাগরি দেখে নিই। পাকস্থলী বিষ বলি আমরা, এই অর্থাৎ আমাদের যে বর্তমানে কীটনাশকগুলো বাজারে আছে পোকা দমন করার যে আপনার বিষগুলো আছে, এগুলোকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পাকস্থলী বিষ বা স্টোমাক বিষ। মাইক্রোফোনটা মিউট করবেন মোহাম্মদ আওয়াল, জি প্লিজ। পাকস্থলী বিষ স্টোমাক পয়জন বলা হয়। আরেকটা হচ্ছে স্পর্শ বিষ কন্টাক্ট পয়জন। আরেকটা কি বলছি আমরা ফিউমিগ্যান্টস বা ধোঁয়া জাতীয় যেগুলো। আরেকটা হচ্ছে সিস্টেমিক। এই যে 4টা এগুলো পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে স্টোমাক পয়জন বা পাকস্থলী বিষ যাকে বলছি সেটা হচ্ছে কোনো পোকা, যেমন ধরেন বেসা পোকা, লেদা পোকা যারা আছে এরা কি করবে, এসে চিবিয়ে চিবিয়ে পাতা খাবে, পেটের মধ্যে যাবে, যাওয়ার পরে পাকস্থলীটা নষ্ট হয়ে তারা মারা যাবে। বিষটা কোথায় কাজ করবে? পাকস্থলীতে। আমি একটু সহজ ভাষায় বলার চেষ্টা করছি, ঠিক আছে? আপনারা অন্যভাবে নেবেন না। এরপর আছে স্পর্শ বিষ বা কন্টাক্ট পয়জন। কোনটা এটা? পাতার উপরে স্প্রে করে থাকবেন, পাতার উপরে বিষ লেগে থাকবে, এরপরে রাতে হোক আর দিনে হোক যে পোকাটা হেঁটে ওর উপর দিয়ে যাবে, ওর গায়ে লাগবে, ওর যে স্নায়ুতন্ত্র আছে, নার্ভাস যে নার্ভ সিস্টেম, এই নার্ভ সিস্টেমটা কি হবে? বিকল হয়ে মারা যাবে। সাধারণত যদি আরো ভিতরে ঢুকি তাহলে বলবো যে এই পেশিগুলো থেকে ক্যালসিয়াম রিলিজ করে পেশিগুলোকে কি করে? প্যারালাইসিস করে দেয়, তারপর সে মারা যায়। আচ্ছা, ফিউমিগ্যান্ট যেটা আমরা গ্যাস ট্যাবলেট বলি, এক কথায় শেষ। আরেকটা কি বলছে? সিস্টেমিক বা প্রবাহ বিষ। এইটার মানে কি? আপনি পাতা স্প্রে করে দিয়েছেন, উপর থেকে নিচ পর্যন্ত গোটা গাছ বিষাক্ত হয়ে যাবে। আগে ধরেন আমরা যারা ধান চাষ করতাম তারা কি বলতাম যে ভাই বিলি কাটতে হবে, বিলি মানে 2 হাতে আপনার ধান বিলি করে দিয়ে গোড়ার দিকে আপনাকে স্প্রে করতে হবে, তারপরে কারেন্ট পোকা বা ফুট পোকা বা বিপিএইচটা মারা যাবে। এখন কি করছে? জাস্ট উপরে স্প্রে করে দিয়ে চলে যাচ্ছি, নিচে বা ভিতরে বা কাণ্ডের ভিতরে যেখানে থাকুক সে মরে যাচ্ছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে এটা সিস্টেমিক পয়জন। কারণটা কি? গোটা গাছকে সে বিষাক্ত করতে পারে। ঠিক আছে? তো এই যে 4 ভাগ, এখন যদি আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিই, যেমন ধরেন সাইপারমেথ্রিন। সাইপারমেথ্রিনটা কি? কন্টাক্ট পয়জন বা স্পর্শ। পোকা আসবে, ওর গায়ে লাগবে, তারপরে সে মরবে। এটা হচ্ছে সাইপারমেথ্রিন। এখন মাজরা পোকা লেগেছে আপনার ধানের গাছের গোড়ার কাণ্ডের ভিতরে ঢুকে বসে আছে, আপনি সাইপারমেথ্রিন মাথার উপর দিয়ে ধান গাছে মাথার উপর দিয়ে স্প্রে করে চলে যাচ্ছেন। যারা একটু বোঝেন বলবেন আপনি স্প্রে করেছেন সাইপারমেথ্রিন, আমি বলেছি এটা কন্টাক্ট, তাহলে কি হয়েছে? পাতার উপরে পড়ে আছে। মাজরা কি পাতার উপরে এসে হেঁটে বেড়াচ্ছে না কাণ্ডের ভিতরে ঢুকে আছে? একটু বলবেন। কাণ্ডের ভিতরে। তাহলে এখন বলেন, যেহেতু এটা সিস্টেমিক না, যেহেতু এটা পাতার উপরে স্প্রে করলে একদম কাণ্ডের ভিতর পর্যন্ত বিষাক্ত হচ্ছে না, যেহেতু মাজরা আপনার পাতায় হেঁটে বেড়াচ্ছে না, মাজরা কি মরবে? জি না স্যার। অবশ্যই মরবে না। এই যে যারা না বুঝে স্প্রে করি আবার বলি যে বীজগুলো সব ভেজাল, পোকা মরে না, এখন কি করব, মাথায় হাত দিয়ে ছবি দিচ্ছি, তারা এখন বলেন এই জিনিসটা বুঝতে হবে কিনা। বিজ্ঞানীরা কিন্তু সবসময় আপনাকে বলে যাচ্ছে সাইপারমেথ্রিন ধান গাছে স্প্রে করা নিষেধ। কেন নিষেধ? প্রথমত এইটা, দ্বিতীয়ত সাইপারমেথ্রিনে আরেকটা ক্যারেক্টার আছে, বিশেষ করে কন্টাক্ট পয়জন গুলোর, রোদ যদি গরম মানে তাপমাত্রা যদি বেড়ে যায়, বিশেষ করে 35+, যে কীটনাশকের কাজ করার কথা 7 দিন সেটা ভেঙে দ্রুত কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে দ্রুত ভেঙে যায়, 3 দিনের বেশি আর ওটার অ্যাকশনই থাকে না। তাহলে আপনি যদি দিচ্ছেন, ধরে নিলাম মরে গেল, 3 দিন পরে ওকে আবার আপনার জমিতে দেখতে পাবেন, তখন আপনি কি বলছেন? যে কীটনাশকগুলো ভেজাল, পোকায় মরে না, মরলে আবার 7 দিন পরে আবার ফিরে আসে। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম কি? এই যে এই মনে করেন পানির স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে এই বীজগুলো একেবারে অ্যাকশন জিরো হয়ে যায়। আচ্ছা, মোহাম্মদ মমিন হাত তুলেছেন, প্লিজ প্রশ্নটা করেন ভুল করে। আচ্ছা ঠিক আছে। তো এই যে সাইপারমেথ্রিন রোদে ভেঙে যাচ্ছে, পুরো গাছকে বিষাক্ত করছে না, এই ধরনের প্রবলেমগুলো রয়ে যাচ্ছে আমাদের। তো আমরা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবো এবং বিজ্ঞানীদের পরামর্শগুলো শুনবো, কারণ তারা গবেষণা করে কিন্তু এই জিনিসগুলো বের করে, তাদের ফাইন্ডিংসটা অনেক কষ্টের। আচ্ছা, এরপর বলছি আরেকটা কি, আরেকটা তারা বলছে যে এগুলো যখন আপনি একটা পোকাকে মারতেছেন, মারার পরে আবার ফিরে আসা মানে বেঁচে থাকার সুযোগ দিচ্ছেন, এরকম করতে করতে সে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাদের পুনর্জন্মটা বেশি ঘটতেছে, সেক্ষেত্রে আপনার পোকাটা দমন হচ্ছে না, বরঞ্চ এটা ভবিষ্যতের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ওকে, তাহলে আমরা একটু এখানে কিছু গ্রুপের কথা বলা আছে, পাকস্থলী বিষ, তাই তো? আচ্ছা, গ্রুপের দিকে না যাই আমরা কি বলছিলাম? ভাইরাসের সাথে জড়িত ছিল সাদামাছি।
এই সাদা স্যার, মাছিকে মারার জন্য এই যে নাইট্রো গ্রুপের যে হচ্ছে ইনসেক্টিসাইডটা, এটা তো হচ্ছে ধানের জমিতে দেওয়া হয়। সেক্ষেত্রে তারা বলা হয় যে সাইপারমেথ্রিন দিলে নাকি মাছ সব মারা যায়। আপনি তো বললেন পানিতে গেলে এর অ্যাকশন জিরো হয়ে যায়। না, আমি বলছি এটা আসবো মাঝরাত দিকে, শেষের দিকে আসবো। আপনার কিছু প্রোডাক্ট আছে এগুলো মাটির জন্য বিষাক্ত, পানির জন্য বিষাক্ত, উপকারী পোকার জন্য বিষাক্ত। হ্যাঁ, নাইট্রোর বিষয়টা হচ্ছে এখানে ক্লোরিপাইরিফস আসে 50, সাইপারমেথ্রিন আছে 5। আপনার ধানের জমিতে দেওয়া যাবে না, এটা আপনার হচ্ছে অ্যাকশন জিরো, কিন্তু মাছের জন্য এটা বিষাক্ত। বলছি না এটা কেমিক্যাল, কেমিক্যালের কিন্তু কোথায় কি অ্যাকশন হচ্ছে বলা মুশকিল। বাংলাদেশে এ পর্যন্ত কয়টা প্রোডাক্টে, যেমন ধরেন লেটেস্ট যদি বলি কার্বোফুরান নিষিদ্ধ করা হয়েছে, এরকম আরো 39টা প্রোডাক্টের লিস্ট করা হয়েছে, 39টা, যেটা কিনা আমাদের এই যে বাস্তুতন্ত্র বলি আমরা, অর্থাৎ আমাদের উপকারী পোকা, অপকারী পোকা, পরিবেশ সবকিছুর জন্য কিছু হুমকি স্বরূপ এগুলো আছে, অনেক বিষয় আছে, আমি আসছি। আচ্ছা, ইমিডাক্লোপিড, যেমন ধরুন ভাইরাস বহনকারী পোকা দমন অর্থাৎ শোষক পোকা দমনের জন্য আমরা কিন্তু বেশ কিছু ইমিডাক্লোপিড ব্যবহার করি। যেমন ধরেন এই যে অটো কোম্পানি এখানে ইমিটাপ বলছি, কনফিডর বলছি, তারপরে ধরেন জাদিদ বলছি, স্কোয়ারের ইম্পেল বলছি, এই প্রোডাক্টগুলো এখানে আমরা কিন্তু ব্যবহার করি ডোজ 0.5। আমরা কি হাত না তুলি, প্রশ্ন উত্তর পর্বে আসবো। রুবায়েত হায়দার, হাতটা নামান। জি, তো এই প্রোডাক্টগুলো সাধারণত আমরা ব্যবহার করি কি সাদামাছি দমনে। এখন যেটা সমস্যা হয়ে গেছে বিভিন্ন কারণে, তাপমাত্রার কারণে হোক, উল্টাপাল্টা কীটনাশক ব্যবহার কারণে হোক, হাই ডোজে কীটনাশক ব্যবহার কারণে হোক, কিংবা আমাদের প্র্যাকটিসের যে কোনো ভুলের কারণে হোক, বিভিন্ন পোকামাকড় কিন্তু এখন রেজিস্ট্যান্ট। তো সেই জায়গায় আমরা কিন্তু বারবার গ্রুপগুলো চেঞ্জ করছি, আমরা বিভিন্ন পদ্ধতিতে এখন সেগুলোকে মারার চেষ্টা করছি। তবে বর্তমানে যদি বলি সাদামাছি মারার সবচেয়ে ভালো ওষুধ কি, তাহলে বর্তমানে এখন পর্যন্ত এই 4টা আমার পক্ষ থেকে সাজেশন। বিভিন্ন জন আপনাকে বিভিন্ন সাজেশন দিবে, এলাকা ভেদে ওষুধ কীটনাশক পাওয়ার উপরে কিছু সাজেশন চেঞ্জ হয়, অভিজ্ঞতার আলোকে এক একজন ভিন্ন ভিন্ন মতামত দেয়। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এই যে এমিনেন্স কোম্পানির ওয়ারিয়র, পাইমেট্রাজিন আছে, ডিনোটিফুরান আছে, খুব ভালো, কিন্তু ডিনোটিফুরানটা খুব বিপজ্জনক। মানে ওয়ারিয়রে দেখেন এই যে এখানে লেখা আছে পাইমেট্রাজিন প্লাস ডিনোটিফুরান। এই ডিনোটিফুরান গ্রুপের সমস্যাটা কি, ডিনোটিফুরান গ্রুপের সমস্যা হচ্ছে আমরা যখন, যেমন আম গাছে মুকুল আসে, তাই না, লিচু গাছে মুকুল আসে, সরিষার ফুল, এই যে মুকুল ফুল যেটাই বলি, পরাগায়ন কিন্তু আরেকটা পোকা দ্বারা ঘটাইতে হয়। উদাহরণ হিসেবে যদি বলি মৌমাছি, মৌমাছি দিয়ে আমি পরাগায়ন ঘটাচ্ছি, বা যে সকল সবজির ফুলে মৌমাছি বা পতঙ্গ লাগবে পরাগায়নের জন্য, সে সকল ফুলের জন্য এই ডিনোটিফুরান খুব বিপজ্জনক। একটা মৌমাছিও বাঁচবে না যদি আপনার এই ডিনোটিফুরান স্প্রে করে এভাবে রাখা হয়। তো এই জন্য আমরা যে সকল জায়গায় পরাগায়নের সমস্যা থাকে সে সকল জায়গায় আমরা ডিনোটিফুরান গ্রুপ ব্যবহার করার জন্য খুব সতর্ক করি। বিশেষ করে পরন্ত বিকেলে মাগরিবের 1 ঘন্টা আগে সারা এটাকে স্প্রে করা খুবই রিস্কি। ঠিক আছে, কারণটা কি, আপনার ওই উপকারী পোকাটাও মারা যাচ্ছে, পাশাপাশি আপনার কি হচ্ছে, পরাগায়নে ডিস্টার্ব হয়ে আপনার ফুলগুলো ঝরে যাবে, সেখানে ফল আসবে না। তো ওয়ারিয়রটা কিন্তু এমনিতেই খুব কার্যকরী সাদামাছির জন্য। তাছাড়া যে আপনাকে যদি বলি উলালা, এই ফ্লোনিকামাইড, এইটা আবার হচ্ছে আপনার এই উপকারী পোকার জন্য ততটা বিষাক্ত না। যদি আমি বলি যে আপনার আমরা যে বলি হু, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা কিন্তু কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছে কোন কীটনাশক কতটা বিষাক্ত। সেই ক্যাটাগরি অনুযায়ী এটা আপনার হু ক্লাস 3, এটা অর্থাৎ স্লাইটলি আপনার হচ্ছে বিষাক্ত, স্লাইটলি আপনার, হ্যাঁ, খুব কম বিষাক্ত বলা হচ্ছে, তাদেরটাই বলা হচ্ছে খুব কম বিষাক্ত। তবে এই উলালা সাদামাছি নিয়ন্ত্রণে বেশ ভালো, এখন পর্যন্ত বেস্ট অপশন বলতে পারি আপনাদের জন্য। মানে পরিবেশ, পতঙ্গ, উপকারী পোকা সব চিন্তা করে উলালা বেস্ট। কিন্তু উলালার রেজাল্ট অনেকে পাচ্ছেন না, এটার মূলত ব্যবহার পদ্ধতি না জানার কারণে। উলালার যারা ব্যবহার করেছেন তারা বলতে পারবেন, এই উলালার ভিতরে যে কীটনাশকটা আছে এটা হচ্ছে মাছের ছোট ছোট ফিডের দানার মতো, পানিতে ভেসে থাকে। তো এইটা বোতল থেকে বের করে জারকিনের মধ্যে দিয়ে একটু ঝাঁকুনি দিয়ে আপনি স্প্রে করা শুরু করবেন, আসলে এর ভিতরে যে ইনগ্রেডিয়েন্ট সেটা ভালোভাবে মিশে না, যার কারণে অতটা কাজ করে না। এই জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা মিনিমাম 1 ঘন্টা আগে একটা ছোট বোতলে এই পানির মধ্যে আগে এটার যে পরিমাণ ওষুধ দরকার, কীটনাশক দরকার, সেটা নিয়ে ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা পরে বোতলটাতে ভালো করে ঝাঁকুনি দিয়ে
বড় ঢোলের মধ্যে বা জার্কিনের মধ্যে মিশিয়ে তারপর স্প্রে করবেন, দেন আপনি বেস্ট রেজাল্ট পাবেন। অর্থাৎ ভালোভাবে আগে আপনাকে গোলাই নিতে হবে। আর যদি বলি সিনজেন্টার পেগাসাস, এইটা সাদামাছি নিয়ন্ত্রণের বেস্ট অপশন, কিন্তু এখানে কিন্তু আছে। কিন্তুটা কি, ধরেন আপনি এখন টমেটো করছেন, আপনি এখন আপনার তরমুজ করবেন, মাঙ্গি করবেন, যেটাই করেন, পেগাসাস যারা বেগুন চাষ করেন তারা বলতে পারবেন, যেহেতু বেগুন গাছে যদি বলি ফুল আসছে, ছোট ফল আছে, বড় ফল আছে, আবার ফুল আসতেছে, এই অবস্থায় আপনি দিচ্ছেন, অর্থাৎ পর্যায়ক্রমিক ফল ফুল আসতেই আছে। আপনি এই অবস্থায় যদি ব্যবহার করেন দেখবেন ডোজ একটু বেশি হয়ে গেলে গাছ লাল হয়ে যায়। মানে এটা অত্যন্ত কড়া বিষ। আপনি যখনই দেবেন মাছি মরবে, সাথে সাথে ফুলের উপরে ডিস্টার্ব হতে পারে। এই জায়গায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যদি গাছে ফুল থাকে সেক্ষেত্রে করণীয় কি, প্রশ্ন উত্থাপন হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো ডোজটা একটু হালকা করে দিবেন। আবার এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ডোজ যদি আপনার হয় 0.5, 1 গ্রাম, আপনি 0.5 বলে সেটা কাজ করবে কিনা। তো আমি বলি ভাই কাজ করবে। দুইটা স্প্রে করার পরে আপনি রেজাল্ট পাবেন। প্রথম স্প্রেতে হয়তো 50% কাভার হবে, পরের স্প্রেতে 50% কাভার হবে, একবারে কাভার হবে না। এখন আপনার টার্গেট কি, আপনি পোকা মারবেন না ফসল বাঁচাবেন? আমার কথা হচ্ছে ফুল ফল নষ্ট হবে না, কিন্তু পোকাটা হালকাভাবে মরে যাক, এটাই আমি চাই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডোজ হালকা করতে হবে। এখন যদি মনে করেন না আমি আগে পোকা মারবো, ফুল ফল দরকার নাই, তাহলে আপনাকে ফুল ডোজে স্প্রে করেন, সমস্যা নাই। তো এই জন্য আমরা বলি যে একটু কন্ট্রোলে রাখতে হবে। মানুষের ক্ষেত্রেও তাই, মানুষের সাথে গাছকে মিলাবেন। যে কোনো মায়েদের দিকে তাকান, সব ধরনের কিন্তু ওষুধ খাওয়া নিষেধ যদি পেটের মধ্যে বাচ্চা থাকে। তো আপনি যে কোনো একজন গর্ভবতী নারীকে সব ওষুধ খাওয়াতে পারবেন না। কৃমির ওষুধ খাওয়ানো যাবে না, কারণ কৃমিকে মারবে, সাথে পেটের ভ্রূণটাকেও মারবে, বাচ্চার ভ্রূণটাকেও মারবে। একইভাবে কিন্তু কিছু কীটনাশক এরকম খুব বিষাক্ত, হ্যাঁ, সেই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে। মোভেন্টো বর্তমানে বেশ জনপ্রিয়, বাইরের এই মোভেন্টো, এটাও বেশ ভালো কাজ করছে সাদা মাছির জন্য। ওকে, ফ্লোনিকামাইড কথা বলেছি। আচ্ছা, একটু বলি ফ্লোনিকামাইড অর্থাৎ উলালার এই ফ্লোনিকামাইড গ্রুপের আসলে বৈশিষ্ট্য আর কি, কেন আমি এটাকে বেস্ট বললাম। এটা হচ্ছে ট্রান্সলেমিনার। ট্রান্সলেমিনার মানে এটা একটা কীটনাশকের বৈশিষ্ট্য। এর আগে আমরা যেরকম একটু আলোচনা করলাম কি স্টোমাক, তারপরে আলোচনা করলাম কি আপনার হচ্ছে কন্টাক্ট, অর্থাৎ স্পর্শ করলে মরবে, খাইলে মরবে, এরকম ভাগ আছে। ঠিক এই ট্রান্সলেমিনার একটা গুণ। এই ট্রান্সলেমিনার গুণটা হচ্ছে পাতার উপরে স্প্রে করলে পাতার নিচে পর্যন্ত বিষাক্ততা ছড়ায় যাবে। যে প্রোডাক্টের উপরে বাংলায় লেখা আছে ট্রান্সলেমিনার গুণ সম্পন্ন, তার মানে আপনাকে বুঝতে হবে যে ওই নজল মানে স্প্রে করার সময় নজল উল্টায় পাতার নিচে স্প্রে করার দরকার নাই, শুধু উপরে স্প্রে করে যাবেন, অটোমেটিক এই বিষটা কি হবে, পাতার নিচে চলে যাবে। তো আপনি যখন কোনো মাকড়কে নিয়ন্ত্রণ করতে যাবেন, যখন কোনো সাদামাছিকে নিয়ন্ত্রণ করতে যাবেন, অবশ্যই আপনাকে ট্রান্সলেমিনার গুণ সম্পন্ন কীটনাশক কিনতে হবে। কারণটা কি, আমার মাকড় থাকে পাতার নিচে, আমার সাদামাছি থাকে পাতার নিচে। তো আমি যেন পাতার উপরে স্প্রে করলে পাতার নিচ পর্যন্ত পৌঁছে যায়, এই জন্য আমাকে দেখে কিনতে হবে যে ট্রান্সলেমিনার গুণ সম্পন্ন। আরেকটা কি বলেছি যে পরিবেশের জন্য উপকারী, উপকারী পোকাকে জন্য কম বিষাক্ত। এবং আরেকটা বৈশিষ্ট্য বলেছি আপনাদের একটু আগে, যে সাইপারমেথ্রিন তীব্র রোদে কি হয়, ভেঙে যায়। ঠিক এখানে ইমিডাক্লোপিড কিন্তু সেভাবে ভাঙে না, এফ্লোনিকামাইড সেভাবে ভাঙে না, সমানভাবে কাজ করে। যতই রোদ আপনার 35 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকুক, ও ভাঙবে না। কিন্তু সাইপারমেথ্রিন ভেঙে 7 দিনের অ্যাকশন 3 দিনে শেষ। ঠিক আছে, এগুলো আপনাকে বুঝতে হবে। আচ্ছা, তারপরে আসি, এটার অ্যাকশন থাকে মূলত 7 থেকে 10 দিন। এটার বোতলে লেখা আছে আপনার 14 থেকে 15 দিন পরে দ্বিতীয় স্প্রে করতে বলেছে। তো যেহেতু অ্যাকশন 7 থেকে 10 দিন থাকে, সাদামাছির আক্রমণ বেশি থাকলে আপনি 10 দিন পরে এটা রিপিট করতে পারবেন। ওকে, ডোজ 0.5, 1 লিটার পানিতে 0.5। আচ্ছা, এখানে কিছু এই পার্থক্যগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে যারা একটু আপগ্রেড আছেন তাদের জন্য, যে ধরেন ইমিডাক্লোপিড এবং সাইপারমেথ্রিন দুটোর পার্থক্যটা কি, একটা নিকোটিনয়েড গ্রুপ, আরেকটা হচ্ছে পাইরেথ্রয়েড গ্রুপ। তো এই যে কোন পোকার জন্য কোনটা, যেমন ধরেন ইমিডাক্লোপিড বলছে চোষক পোকার জন্য, টার্গেট 3 নম্বর লাইনে দেখেন, টার্গেট চোষণকারীর কীট, মানে যারা রস চুষে খায়, শোষক পোকা। আর যারা চিবিয়ে চিবিয়ে খায় তাদের জন্য সাইপারমেথ্রিন। আবার কি বলছে, যেহেতু রস চুষে খায়, পাতা নিচে থাকতে পারে, এই জন্য তাকে আমরা কি ব্যবহার করব, সিস্টেমিক। ইমিডাক্লোপিডটা হচ্ছে সিস্টেমিক আমরা আগে আলোচনা করেছি, গাছের যে অংশেই বিষ পড়ুক গোটা গাছকে বিষাক্ত করে দেবে, অর্থাৎ কীটনাশকটা ভেতর থেকে কাজ করে। আর সাইপারমেথ্রিন কি বলেছি, কন্টাক্ট এবং হালকা স্টোমাক, অর্থাৎ ওর গায়ে স্পর্শ করতে হবে, নইলে কিন্তু মরবে না। আচ্ছা, আবার দেখেন সাইপারমেথ্রিনের ডোজ বলছে 7 দিন, 3 থেকে 7 দিন। ওই যে নর্মালি 7 দিন কাজ করে,
রোদ রোদের তাপমাত্রা যদি হাই হয়ে যায় এটা 3-4-5 দিনে নেমে আসবে, কিন্তু ইমিডাক্লোপিড কিন্তু আপনাকে 10-15 দিন আপনাকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আসেন স্প্রে করার সঠিক সময় কোনটা। আমি বলবো সঠিক সময় সকালে, পাতা ভেজা থাকবে না কিন্তু ঠান্ডা আবহাওয়া অর্থাৎ তীব্র রোদ ওঠার আগ পর্যন্ত, বিকেলে, পরন্ত বিকেলে, সন্ধ্যার আগ পর্যন্ত আপনি দিবেন। কিছু ওষুধ রাতে প্রয়োগ করা যায়, তবে এটাকে অবশ্যই আপনার প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে, অর্থাৎ লেভেলে যেটা লেখা থাকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আপনারা অনলাইনে ফেসবুকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেখেছেন যে কেউ বলে দুপুরে, কেউ বলে সকালে, এগুলো ভাগ আছে। আসলে আমার সাজেশন চোখ বন্ধ করে আপনারা পরন্ত বিকেলে ব্যবহার করবেন। কারণটা কি, আমাদের যে উপকারী পতঙ্গগুলো আছে, উপকারী পোকা, আমাদের তো পরাগায়ন দরকার। যারা পলিনেট হাউসে আছেন তারা বলতে পারবেন এই পরাগায়নটা কতটা গুরুত্বপূর্ণ। যারা ড্রাগন করতেছেন বর্তমানে তারা জানেন পরাগায়নটা কত গুরুত্বপূর্ণ। কারণ এই যে ড্রাগন হ্যান্ড পলিনেশন করে এত সহজ না। যারা ড্রাগন চাষ করে হাত দিয়ে কিন্তু পরাগায়ন ঘটাচ্ছে, কারণ রাতের বেলা পোকা আসতেছে না, লাইট দিয়ে আপনার পোকাকে আকর্ষণ করতে হচ্ছে। এবং কি সকালবেলা যে আপনার 7টা বা 7:30 পর্যন্ত যে ড্রাগনের ফুলটা থাকে ওই সময়টাতে মৌমাছিটাকে জাস্ট কাজে লাগাচ্ছে, এই শুধু সকালের অংশে। এই জন্য কি করে, ওই 3,000 টাকা বা 5,000 টাকা দিয়ে মৌ বাক্স কিনে নিয়ে যে বাগানে সেট করে তারা এই কাজটা করতেছে। এখন ধরেন আমরা লাউ গাছে হাত পরাগায়ন শিখতেছি বিভিন্ন এনজিও কিংবা সরকারি অফিসের মাধ্যমে, কৃষি অফিসের মাধ্যমে। আল্লাহ না করুক যদি কোনোদিন আমাদের এই অজ্ঞতার কারণে মৌমাছি বিলুপ্ত হয়ে যায়, যদিও মৌমাছির অবস্থা এখন ভালো না, মৌমাছি বিলুপ্ত হয়ে যায়। এখন যদি আপনাকে বলি সরিষার চাষ করবেন, হাত পরাগায়ন করেন, সম্ভব? সম্ভব না। ধর্মীয় অনেক ব্যাখ্যা আছে, আপনারা এটা যারা ধর্মীয় বিশ্বাস করেন, বিশেষ করে ইসলাম ধর্মে যারা এখানে আছেন পড়ে নেবেন, এই মৌমাছি রিলেটেড অনেক কথা আছে। আচ্ছা, তারপরে আসি কোন স্টেজে কোন কীটনাশক ব্যবহার করবেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের এই যে একটু দেখাই, চারার সময়ে আপনাকে কীটনাশক ডোজ দিতে হবে কি হালকা। ঠিক আছে, কারণটা কি, কারণ ওই সময় নতুন পাতা থাকে, কচি পাতা থাকে, তার সহ্য করার ক্ষমতা তেমনটা নাও থাকতে পারে। আবার দেখেন এখানে বলছি ফুলের সময় কি করবেন, ফুলের সময় বলছি সাবধানতা প্রয়োজন। কেন, একটু আগে ব্যাখ্যা করেছি, পরাগায়নকারী পোকা ক্ষতিগ্রস্ত হতে পারে, ফল ঝরে যেতে পারে। ঠিক আছে, যার কারণে আমাদের কীটনাশকের স্টেজটাও ফলো করতে হবে যে আমি আসলে কোন স্টেজে কীটনাশকটা দিচ্ছি, আমার সতর্কতাটা কি। তাহলে দেখেন কীটনাশক কোন সময় স্প্রে করব, হালকা ঠান্ডা আবহাওয়ায়, এক কথা শেষ। তাপমাত্রা অবশ্যই একটা অপটিমাম টেম্পারেচার থাকবে। আমরা বলি রুম টেম্পারেচার 25 ডিগ্রি, সেখানে অপটিমাম বলছি এই যে 24 থেকে 30 বা 35 পর্যন্ত এখন সহ্য হয়ে গেছে আমাদের, 35-এর উপরে গেলে যে হট টেম্পারেচার বলি। বৃষ্টিপাতের সম্ভাবনা কম, রোদের একেবারে তীব্র ঝাঁঝালো অবস্থা কম, অনেক বাতাস, কারণ অনেক বাতাসে তো আপনি স্প্রে করতে পারবেন না, বাতাসে সব উড়ে নিয়ে যাবে। বাতাসের গতি বুঝে স্প্রে করতে হয়। যারা স্প্রে অপারেটর আছে তারা তাদের এই সম্পর্কে, বাতাসের গতি সম্পর্কে ধারণা রাখে। তো এই সময়টা আপনাকে কীটনাশকের জন্য এই সময় জ্ঞানটা আপনাকে অবশ্যই রাখতে হবে। এখন ধরেন আপনাদের এখন বর্তমানে প্রশ্নটা কি, যে এখানে পয়েন্টটা দেখে মনে হলো বৃষ্টি আসবে কিংবা বৃষ্টি হয়ে গেছে, আমার কীটনাশক কাজ করবে কিনা, এটা কিন্তু একটা নর্মাল প্রশ্ন থেকে যায়। আপনারা কি বিরক্ত হচ্ছেন? দু একজন একটু কথা বলেন। না স্যার, খুব ভালো হচ্ছে স্যার ক্লাস। স্যার ক্লাস Okay. ভালো হচ্ছে এবং খুব উপভোগ করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটা প্রশ্ন আসে সব সময় যে স্যার আমি এই 1 ঘন্টা আগে স্প্রে করেছি, এখন তো বৃষ্টি হচ্ছে, আমি আবার স্প্রে করবো কিনা। এটা একটা কমন কোশ্চেন। মানে প্রথম দিকে একটা মানে কমন প্রশ্ন বলেছি যে দুইটা কীটনাশক একসাথে মিশালে কাজ করবে কিনা। এখন একটা প্রশ্ন কি, যে বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টা আগে স্প্রে করেছিলাম, কাজ করবে কিনা। আবার ধরেন বলছেন যে স্যার প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে, কিন্তু গাছে তো স্যার পছন্দ ধরেছে বা কীটনাশক পোকা লেগেছে, আমার তো স্প্রে করা খুব জরুরি, আমি এখন কি করব। তো এই প্রশ্নের উত্তর আছে, আমি আসবো আপনাদের কাছে। এই যে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল চাকরি করে দুইটা অভিজ্ঞতা হয়েছে। সেটা হচ্ছে আপনার উত্তরাঞ্চলে বেশ কিছু আপগ্রেড প্র্যাকটিস আছে যেটা দক্ষিণাঞ্চলে নাই। দক্ষিণাঞ্চলে মানুষজন মন খারাপ করেন না, বা মানে করে মাঠের অভিজ্ঞতা বলছি আপনাদের। কারণটা কি, সেখানে কিন্তু আমাদের এই মাঠ ফসলের কৃষিটা অনেক কম, কারণ তাদের ততটা মানে মাটি নেই, জমি নেই তত। ওখানে জমিগুলো হয় লবণাক্ত, নহলে ঘেরের মধ্যে চলে গেছে, মানে কৃষি ফসলের জমি খুবই কম। আচ্ছা, এরপর আসি ভুল সময় স্প্রে করা। হ্যাঁ, ভুল সময়টা স্প্রে করা হচ্ছে আপনার যদি কীটনাশক
দেখা যাচ্ছে খুব সকালে স্প্রে করেছেন, যখন আপনার পাতাটা ভেজা মানে শিশির পড়েছিল, এই অবস্থায় স্প্রে করবেন না। তারপরে হচ্ছে আপনার কারণটা কি, যদি ডোজ বাড়ায় দেন সেক্ষেত্রে আপনার কি হবে, কীটনাশক ওখানে জমা হয়ে কীটনাশকের কারণে পাতাটা ঝলসে যেতে পারে। আবার আমি যেটা বলেছিলাম যে যদি আপনার ডোজ হাই হয়, গাছে যদি ফুল এবং কচি ফল থাকে, সেই ফুলগুলো কিন্তু আপনার ঝরে যেতে পারে। এখন দেখা যাচ্ছে চোখ বন্ধ করে আপনি একটা কড়া ওষুধ স্প্রে করে দিয়েছেন, পোকাটা মরে গেছে, আপনি মনে মনে খুব খুশি, কিন্তু হঠাৎ করে গিয়ে দেখছেন ফুলগুলো ঝরে যাচ্ছে, ফলগুলো ঝরে যাচ্ছে। আবার আপনি দোকানে দৌড়াচ্ছেন যে স্যার এই যে ফুল ঝরে যাচ্ছে, এখন কি করব। ডিলারকে বলছেন ভাই আমার তো ফুল ফল সব ঝরে যাচ্ছে, এখন কি দেবো। ডিলার আবার আপনাকে বোরন ধরায় দিবে, আবার 10টা ধরায় দিবে, একটা ছত্রাকনাশক ধরায় দিবে। এই যে উৎপাদন খরচটা বেড়ে গেল, কেন বেড়ে গেল? কারণটা কি আপনার সামান্য একটা মিস্টেকের কারণে। ওকে, তারপরে আসি। তাহলে কীটনাশক স্প্রে করার সহজ সময় আমি আপনাদের বলেছি বিকেলের দিকে। ওকে, তারপরে আসি। আচ্ছা, এখানে একটা স্লাইড রেখেছি আমি যে আসলে মৌমাছির জন্য বিপজ্জনক গ্রুপগুলো কোনটা। যারা খুবই আপডেটেড তাদেরকে বলছি নিকোটিনয়েড গ্রুপটা সবচেয়ে বেশি বিষাক্ত। যেমন আপনার ওই যে ইমিডাক্লোপিড, থাইমেথক্সাম, অ্যাসিটামিপ্রিড, এগুলো হচ্ছে কি ফুল এবং পরাগ যখন থাকে, যারা পরাগায়ন ঘটাতে যায় তাদের জন্য খুব বিপজ্জনক, একেবারে নষ্ট করে ফেলে। তো আমরা সাধারণত ধানের ক্ষেত্রেও আপনাদের বলি যে ধানের যখন পরাগায়ন হয় তখন কিন্তু কীটনাশক স্প্রে করতে হয় না, ঠিক আছে? কারণটা কি, ওই সময় পরাগায়নে ডিস্টার্ব হলে পরবর্তীতে কিন্তু ধান চিটা হতে পারে। এখন স্প্রে করবেন, অকামটা এখন হবে, রেজাল্ট আসবে অনেক পরে, যখন শীষ ফুটে দেখবেন যে কয়েকটা মানে মাঝখানে চিটা, তখন আবার কি করবেন, আবার ওই যে ব্লাস্টের ওষুধ দেবেন, আবার আপনাকে পটাশ 10টা সালফার মিশ্রণ করে আপনাকে ওই ডিপিএন সলিউশন দিতে বলবে। তার চেয়ে এখন থেকে সতর্ক থাকবেন। আচ্ছা, তারপরে আসি, এরপর আসি ছত্রাকনাশক। আচ্ছা, কীটনাশক দেওয়ার সিস্টেম না হয় আমরা বুঝলাম যে সকালে না হয় বিকেলে, বিশেষ করে সবচেয়ে ভালো হয় যদি বিকেলে দেন, সবচেয়ে ভালো। অন্তত মৌমাছি আপনার কাছ থেকে নিরাপদে থাকলো। মৌমাছি যতদিন বাঁচবে ততদিন আমরা বাঁচবো, ঠিক আছে? আপনার একেবারে ধর্মীয় বিশ্বাস মতো যদি বলি, কোরআনে ডিরেক্টলি বলা হচ্ছে যে পৃথিবীতে যত শস্য দানা উৎপাদন হয় তার 4/3 উৎপাদন হয় কিন্তু এই মৌমাছির কারণে, ঠিক আছে? আপনার আরেকটা বিষয় হচ্ছে আইনস্টাইনের কথা যদি বলি, সে বলছে যে আপনার মৌমাছি যদি আজকে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, সর্বোচ্চ 4 বছর আপনার এই পৃথিবী থাকবে, তারপর পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কারণটা কি, কোনো খাদ্য উৎপাদন হবে না। তো কথা কিন্তু সব দিক দিয়ে চিন্তা করলে একই কথা। তো আমরা একটু সতর্ক থাকবো নিজেদের জন্য। এরপর আসি ছত্রাকনাশক। এখন ছত্রাকনাশক স্প্রে করার কারণটা কি, মানে আপনার সময়টা কোনটা ভালো? তো সময় যেটা ভালো আমি আপনাকে সহজ ভাষায় একটু বলি। মনে মনে কল্পনা করেন একটা পাতা, সবুজ পাতা আপনি স্প্রে করে দিয়েছেন। আমি আবারও বলছি, আপনারা একটু মনে মনে কল্পনা করেন একটা সবুজ পাতা আপনি স্প্রে করে দিয়েছেন। এই স্প্রের মধ্যে কি থাকে, পানির ছোট্ট ছোট্ট কণা থাকে, পানির ক্ষুদ্র কণা, অর্থাৎ একেবারে পানি ফোয়ারা আকৃতিতে পানি পড়তেছে। এই পানির মধ্যে কি দেওয়া হয়েছে, কীটনাশক ছত্রাকনাশক দেওয়া হয়েছে। এখন যারা এখানে আপনার হচ্ছে পড়াশোনা করেন কৃষি নিয়ে, প্যাথোলজি যারা পড়েছেন তারা বলতে পারবেন, প্যাথোলজি যে ছত্রাকের উপরে যেটা আমরা দেখতে পাই সেটা কিন্তু স্পোর, অর্থাৎ সাদা একটা আবরণ দেখা যায় পাতার উপরে। পাতা হালকা পচে গেছে, পচার উপরে হালকা আবরণ সাদা সাদা, আমরা বলি এখানে কি লাগছে, ফাঙ্গাস লাগছে। কিন্তু ফাঙ্গাসের যে মূল বডি মাইসেলিয়াম, এটা কিন্তু পাতার ভিতরে, একেবারে ভিতরে। তো আপনি স্প্রে করলেন কোথায়, পাতার উপরে। এই যে মাইসেলিয়ামকে যদি ধ্বংস করতে চান, অবশ্যই আপনার কি করতে হবে, পানি কি করবে, স্টোমাটা দিয়ে, অর্থাৎ পাতার মধ্যে যে ছিদ্র থাকে, পত্র রন্ধ্র বা স্টোমাটা বলি, ওইটা দিয়ে ভিতরে ঢুকে কিন্তু আপনার মাইসেলিয়ামকে নষ্ট করতে হবে। এখন আপনি গরমে দুপুরবেলা তীব্র রোদের মধ্যে ছত্রাকনাশক স্প্রে করেছেন। আবারও বলছি, গরমে তীব্র রোদের মধ্যে ছত্রাকনাশক স্প্রে করেছেন, পানির দানাটা কি খুবই ক্ষুদ্র ছিল, সূর্যের যে তাপ ওইটা বাষ্প হতে কিন্তু বেশিক্ষণ সময় নেবে না, জাস্ট স্প্রে করবেন, একটু পরে দেখবেন বাষ্প হয়ে গেছে। এখন যদি পানি বাষ্প হয়, ওখানে কি পড়ে থাকবে, ছত্রাকের পাউডার, ছত্রাকনাশকের পাউডার। তাহলে পানি যদি ভিতরে না ঢোকে, ছত্রাকনাশক কি ঢুকতে পারবে? পারবে না। তো পানিটা যে বাষ্প হয়ে উড়ে গেল, উপরে পড়ে থাকলো পাউডার। আমরা যখন পাতার দিকে তাকাই দেখি যে পাতার উপরে সাদা সাদা পাউডার পড়ে আছে, আরে স্প্রে দেওয়া হয়ে গেছে, গতকাল স্প্রে দিয়েছি, কাজ হচ্ছে না। কিন্তু কাজ তো হবে না, কারণ পানিটা উড়ে গেছে, ওই যে পাতার ছিদ্র বা স্টোমাটা ওইটাতে ভিতরে ঢুকতে পারে নাই, মাইসেলিয়াম ধ্বংস হয় নাই।
এখন সারাংশ বলি, সারাংশটা হচ্ছে তীব্র রোদের মধ্যে ছত্রাকনাশক স্প্রে করা যাবে না। হালকা আবহাওয়ায় করবেন, যেন স্টোমাটা দিয়ে পানিটা ওই ছত্রাকনাশক সহ ভিতরে ঢুকে কাজ করতে পারে। আমার কথা কি বোঝা গেছে? দুইজন একটু রেসপন্স করবেন। বুঝতে পারছি স্যার। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কথা যে তীব্র রোদের মধ্যে ছত্রাকনাশক স্প্রে করা যাবে না। কেন করা যাবে না? রোদের তাপে পানি বাষ্প হয়ে উড়ে যাবে, ছত্রাকনাশক পাউডার পাতার উপরে পড়ে থাকবে, ভিতরে ঢুকতে পারবে না, কাজ করতে পারবে না। তাহলে হালকা ঠান্ডা আবহাওয়া কখন? সকালবেলা 10টার আগে, বিকেল বেলা 4টার পরে, যে কোনো সময় ছত্রাকনাশক স্প্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা একটু আগাই। কথা বলেছি এগুলো, আচ্ছা এগুলো দরকার নেই এখন আলোচনা করার। এরপরে আসি, কিছু ছত্রাকনাশক বাজারে আছে যেটা দিয়ে কোম্পানি যারা অফিসার আছেন কিংবা আমাদের যারা অফিসার আছেন কিছু ম্যাজিক দেখায়। আপনাদের ম্যাজিক কি? বলে না যে ভাই এটা স্প্রে করেন, দেখেন গাছ কালকের মধ্যে সবুজ হয়ে যাবে। আসলে এটা কিছু না, এটা হচ্ছে স্ট্রোবিলিউরন, আপনার হচ্ছে একটা কেমিক্যাল যেটার একটা আপনার হচ্ছে সাইড ইফেক্ট হচ্ছে গাছকে সবুজ করে ফেলে। ঠিক আছে, আমরা কি বলেছি? পাইরাক্লোস্টিবিউরন বা স্ট্রোবিলিউরন গ্রুপের একটা ছত্রাকনাশক। এগুলো স্প্রে করলে কি হয়? এটা স্প্রে করলে গাছটা সবুজ হয়ে যায়। আমরা যেভাবে কৃষককে বোঝাই, কৃষকের ভাষায়, বিশেষ করে আমি যদি নিজের মতো করে আপনাদের বলতে চাই তাহলে বলি যে কিছু কিছু কীটনাশক আছে ও যখন আমি বা ছত্রাকনাশক আছে যখন গাছকে দিই, দেখা যাচ্ছে গাছের অর্ধেক পাতা পচে গেছে কিংবা গোটা পাতায় ছত্রাকের আক্রমণ হয়ে পাতার মধ্যে যে খাদ্য তৈরি প্রক্রিয়া, এই জায়গাটাই মনে করেন সে অ্যাটাক করে নষ্ট করে দিয়েছে। এখন গাছকে আমি সুস্থ করব, গাছের ভিতরে যদি জোর না থাকে, খাদ্য যদি না থাকে, গাছকে কিন্তু আমি দ্রুত সুস্থ করতে পারবো না। এই জন্য কিছু কিছু ছত্রাকনাশকের বৈশিষ্ট্যটা হচ্ছে গাছের যেহেতু সবুজ অংশ নষ্ট হয়ে গেছে, ও কি করে নিজে থেকে একটা ওই যে বাইপাস সার্জারির মতো করে একটা সবুজ ভাব নিয়ে আসে যেন দ্রুত খাদ্য তৈরি করতে পারে। এবং ভিতরে ভিতরে এই যে ম্যাটেরিয়াম, যেমন ধরুন ক্যাব্রিওটপের ভিতরে স্ট্রোবিলিউরিনের আপনার হচ্ছে পাইরোক্লোস্ট্রিয়াম আছে, পাইরোক্লোস্ট্রিবিন আছে আর কি। আর ভিতরে কি করে? ম্যাটেরিয়ামটা কাজ করতেছে। তো একটা কি করতেছে, গাছকে সবুজ করে খাদ্য তৈরির একটা বাইপাস সার্জারির মতো একটা জায়গা তৈরি করলো যে খাদ্য উৎপাদন হতে থাকবে। আর একটা কি করবে? ভিতরে ঢুকে সে ছত্রাকের বিরুদ্ধে কাজ করবে। একসাথে দুই কাজ যখন করবে, গাছ তখন কি হবে? দ্রুত সবুজ হবে, মানে ঠিক হয়ে যাবে। আমরা এটাকে বলি গ্রিনিং ইফেক্ট। এই গ্রিনিং ইফেক্ট বা বায়োস্টিমুলেন্ট এগুলো কিন্তু বেশ কয়েকটা প্রোডাক্টের আছে। যেমন ধরেন ক্যাব্রিওটপের কথা আমি বলেছি, অ্যান্ট্রাকলের কথা বলি, অ্যান্ট্রাকল আপনারা ব্যবহার করেন, অ্যান্ট্রাকলের মধ্যে এটা আছে। আপনার এই দুইটা প্রোডাক্টই কিন্তু দেখবেন ব্যবহার করলেই গাছ সাথে সাথে সবুজ হয়ে যাচ্ছে। যাদের নার্সারি আছে, নার্সারি বিজনেসের সাথে যারা জড়িত তাদেরকে বলি, বিশেষ করে গাছের চারা অবস্থায় দেখবেন হঠাৎ করে গাছগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে চারা অবস্থায়, নার্সারি বেডে থাকা অবস্থায়। ওই অবস্থায় যদি আপনি ক্যাব্রিওটপ ব্যবহার করেন, দেখবেন 2 দিনের মধ্যে গাছ সবুজ হয়ে গাছের জোরটাই বেড়ে গেছে, আলাদা একটা চেহারা লুক দেবে আপনাকে। তো এই নার্সারিতে কিন্তু ক্যাব্রিওটপ খুব ভালো একটা প্রোডাক্ট। ওকে, এরপর আগাই। আরেকটা ধরেন যারা সরিষা করেন, সরিষার ক্ষেত্রে বলি, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদের, ঠিক আছে? সরিষার কথা বলি যে আমরা যখন সরিষা চাষ করি, গাছ যখন আপনার হচ্ছে ফুল থেকে ফলে পরিণত হয়, ফলের ভারে গাছ এরকম হেলে পড়ে যায়, অনেকে ধান গাছেও দেয়। তখন কি বলে আপনার স্থানীয় দোকানদার বলে যে ভাই অ্যামিস্টার টপ দেন, গাছ সোজা হয়ে দাঁড়ায় থাকবে। এই যে অ্যামিস্টার টপ দেন বা লজিং রেজিস্ট্যান্স যে ক্যাপাসিটি বা অ্যামিস্টার টপের ভিতরে আছে, ঠিক আছে, এটা কোথা থেকে বেরোলো? এটা অ্যামিস্টার টপের ভিতরে আপনি দেখেন ওর ভিতরে কি আছে? অ্যাজোক্সিস্ট্রোবিন আছে, ডাইফেনোকোনাজোল আছে। এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে গাছের কাণ্ডটা মোটা করে গাছকে শক্ত করে ফেলে। গাছকে এই যে প্রোপিকোনাজোল এগুলো কি করে? গাছকে শক্ত করে দাঁড়ায় থাকতে সহযোগিতা করে। তো এই যে গাছকে দাঁড়ায় থাকতে সহযোগিতা করে, যার কারণেই এইটা কিন্তু ডিলাররা বলেন না, ডিলারদের কথা হচ্ছে ওভারঅল একটা অবজারভেশন থেকে তারা আপনাকে বলেছে। কিন্তু যখনই আপনি কোনো কৃষিবিদের কাছে যাবেন, কোনো এক্সপার্ট আপনার হচ্ছে উদ্যোক্তার কাছে যাবেন, তখন কিন্তু সে আপনাকে এটা ব্যাখ্যা দিতে পারবে যে গাছকে শক্ত করবে। কিন্তু এখানে একটা সতর্কতা, যার কারণে এটা নিয়ে আলোচনা, যে সতর্কতাটা হচ্ছে গাছের যে দানাটা আপনি চাচ্ছেন, অর্থাৎ আমি তো সরিষার দানা চাচ্ছি, সরিষার দানা পোক্ত হওয়ার আগে যেন আপনি ডিলারের কথা শুনে অ্যামিস্টার টপ না দেন। কারণটা কি? পোক্ত হওয়ার আগে যদি আপনি অ্যামিস্টার টপ দেন, আপনার দানা ছোট অবস্থায় শক্ত হয়ে গিটের মতো শক্ত হয়ে যাবে। অবশ্যই পোক্ত হওয়ার পরে দেবেন। যদি আগে দেন, আগেই দানা শুকিয়ে ছোট হয়ে যাবে, তেল একেবারে আপনার ফলনের ডাউন মারবে। সুতরাং আমাকে কি করতে হবে? আমি অবশ্যই গাছকে শক্ত করার জন্য দেবো, কিন্তু আমার দানা পোক্ত হওয়ার পরে। এই জায়গাগুলোতে একটু
আপনারা সতর্ক থাকবেন। ওকে, কিছু সতর্ক ছিল, যাই হোক এগুলো আলোচনায় নাই, আমরা পরবর্তীতে যাচ্ছি। এরপর ব্যাকটেরিয়া নিয়ে কিছু কথা বলা ছিল। কেন কথা বলা ছিল? বর্তমানে আমরা দেখেছি আপনার মরিচ গাছ, আমরা দেখেছি বেগুন গাছ, এই জাতীয় গাছগুলোতে আপনার তরমুজ বা এগুলোতে বলি ব্যাকটেরিয়াল উইল্ট হচ্ছে প্রচুর পরিমাণে। হঠাৎ করে গাছ দেখা যাচ্ছে ঝিমায় মানে নেতিয়ে পড়ে গেছে। এখন ধরেন এই উইল্টিং এর কথা যদি বলতে যাই, ছত্রাক জাতীয় উইল্টিং আছে, ব্যাকটেরিয়াল উইল্টিং আছে, পানির অভাবে খরার জন্য উইল্টিং হয়, মানে গাছগুলো যে হঠাৎ করে আপনার নেতিয়ে পড়ে, কি জন্য পড়ে? ছত্রাকের কারণে পড়ে, আপনার ব্যাকটেরিয়ার কারণে পড়ে, পানি যদি অভাব থাকে সে কারণে নেতিয়ে পড়ে। তো এই যে আপনার নেতিয়ে পড়ার একটা সমস্যা, আমরা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারি না। হয়তো ট্রেনিং এ গেলে আপনাদেরকে বলা হয় গাছের যদি একটা পার্টস আপনার হচ্ছে উইল্টিং হয়ে যায়, সেক্ষেত্রে মনে করবেন এটা ব্যাকটেরিয়া। আবার কেটে কি করবেন? বলবেন যে এটা আপনার সাদা পানিতে দেন, যদি উঁচ বের হয় সেক্ষেত্রে আপনি দেখবেন যে এটা ব্যাকটেরিয়া। যদি দুর্গন্ধ থাকে বুঝবেন কি এটা ব্যাকটেরিয়া, না হলে কি বুঝবেন এটা ছত্রাক। গোটা গাছের যায় ছত্রাক। তো আসলে কাজ করতেছে না। মাঠে আমরা বর্তমানে তো আছি, আমি যদি বলি কাজ করতেছে না, এখন এখানে যদি কোনো কোম্পানির লোক থাকেন আমার উপর রাগ করেন না, মাঠে যেটা অভিজ্ঞতা আছে আমরা সেই অভিজ্ঞতাটাই শেয়ার করি। সাধারণত বাংলাদেশের যত ধরনের ব্যাকটেরিয়া নাশক আছে, একটা আর্টিকেলে পড়েছিলাম যেটা আপনার 30% কাজ করে, মানে 30% পর্যন্ত রিকভারিতে তারা কাজ করতে পারবে। আজিজুল হক, আপনি কি জেনে বুঝে হাত তুলেছেন? আচ্ছা, যাই হোক, ব্যাকটেরিয়া আপনার প্রশ্ন শুনবো শেষের দিকে। ব্যাকটেরিয়া নাশকগুলো কি করে? 30% উপরে কাজ করতে পারে না। তো বর্তমানে মাঠে সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে এই যে এই গ্রুপটা, কাসুগামাইসিন। যদি কারো উইল্টিং থাকে, কাসুগামাইসিন এইটা যার ভিতরে পাবেন সে ধরনের প্রোডাক্ট আপনি বাছাই করবেন। আপনার ওখানে যে কোম্পানির প্রোডাক্টের ভিতরে এই জিনিসটা লেখা থাকবে আপনি তাকে বাছাই করবেন, বেশ ভালো রেজাল্ট দিচ্ছে কাসুগামাইসিন ব্যাকটেরিয়ার কারণে। ওকে, তো আমি এখানে কয়েকটা ছবি দিয়েছি যেগুলো পাওয়া গেছে। যেমন ধরেন সোয়াজিস ইন্টারন্যাশনাল কোম্পানি, সব জায়গায় পাওয়া যায় কিনা আমি জানি না, কাসুগামাইসিন 3% আছে, প্রোডাক্টের নাম হচ্ছে কাইসিন। কাইসিন কাসুগামাইসিন 3% ব্যাকটেরিয়া নাশক হিসেবে। কাসুমিন যদি বলি, এটা হচ্ছে আপনার সেতু কোম্পানির। ওকে, কাসুমিন সেতু কোম্পানি। কাসুগামাইসিন আছে 2%। ন্যাশনাল এগ্রিকেয়ারে দেখেন নেক্সুমিন আছে, কার্বেন্ডাজিমের সাথে কাসুগামাইসিন দিয়েছে। তবে কার্বেন্ডাজিম আবার সবসময় ব্যবহার করবেন না। এই আজিজুল সাহেব আপনি একটু ফোন, আজিজুল ভাই আপনি একটু হাতটা নামান। হ্যাঁ, আচ্ছা, নেক্সুমিন কাসুগামাইসিন, ঠিক আছে, এইটা আপনার বেশ ভালো। এই যে মিমপেক্সের একটা আছে কিমিয়া, বিসমার্থিওজলের সাথে কাসুগামাইসিন। একটু বলি, বিসমার্থিওজল কিন্তু আগের মতো অত ভালো রেজাল্ট দিচ্ছে না, কাসুগামাইসিনটা বেস্ট আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে। এলাকা ভেদে আপনাদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। আচ্ছা, এগুলো দিয়েছি মূলত ভ্যালিডামাইসিন। এই যে ভ্যালিডটাও বেশ ভালো। মূলত এখানে আসলে ব্যাকটেরিয়া নাশক কয়েকটা ধাপে কাজ করে। আমাদের বাজারে যে সকল ব্যাকটেরিয়া নাশক আছে, কেউ ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে, কেউ ব্যাকটেরিয়াকে রিকভার করে দেয় একেবারে। অর্থাৎ ব্যাকটেরিয়া স্ট্যাটিক এবং ব্যাকটেরিয়া সাইড, মানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ব্যাকটেরিয়াকে থামায় দেয়, দুই ভাবে কাজ করে। তো আসলে এখন ভাগ করে আপনাদেরকে আলোচনা করব না, আমরা জাস্ট আপনাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতাটা শেয়ার করলাম, কাজে লাগবে। এই যে ক্রোসিন এজি, বর্তমানে এটা আসলে একটু নিষেধ আছে, কারণ এই যে টেট্রাসাইক্লিন, এই টেট্রাসাইক্লিন এখন অ্যান্টিবায়োটিকের মতো মানুষের মধ্যেও রেজিস্ট্যান্সি তৈরি করছে, ব্যাকটেরিয়ার মধ্যেও, আমরা এখন এটা সাজেস্ট করি না। এরপর আসেন পটাশ। পটাশকে কিন্তু ব্যাকটেরিয়া নাশক হিসেবে আমরা ট্রিট করে থাকি। কেন ট্রিট করে থাকি? পটাশ সার ব্যবস্থাপনা যদি আলোচনা করি তাহলে বলবো যে পটাশ মূলত গাছকে, আপনাদের কৃষকের ভাষায় ডিরেক্টলি যদি বলি, গাছকে শক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আসলে পটাশ সার পটাশিয়াম আয়ন এখান থেকে সাপ্লাই দেয়। এই পটাশিয়াম আয়ন গাছের জন্য যদি বলি আইসিইউ, আইসিইউ মানে আমার শ্বাসকষ্ট হচ্ছে, আইসিইউতে নিয়ে যে নাকের মধ্যে যেরকম আপনার হচ্ছে অক্সিজেন লাগাই দিলাম, ঠিক ওভাবে বাঁচায় রাখার মতো পটাশ কাজ করে। পটাশিয়াম আয়নের একমাত্র কাজ, মানে প্রথম কাজ যেটা, সেটি হচ্ছে আপনার ওই যে বললাম পাতার ভিতরে একটা ছিদ্র থাকে যাকে আমরা পত্ররন্ধ্র বা স্টোমাটা বলি, যেদিক দিয়ে গাছ তার ভিতরে যত গ্যাস বাইরের সাথে আদান প্রদান করে। অর্থাৎ মুখটা এরকম খুলবে বন্ধ করবে, খুলবে বন্ধ করবে, মাছ যেভাবে পানি খায়।
এই যে মুখ খুলবে বন্ধ করবে, এই কাজের যদি বলি স্টোমাটা দারোয়ানের, যদি বলি স্টোমাটের দারোয়ান বা গেটকিপার হিসেবে কাজ করে হচ্ছে পটাশ আয়ন। যার কারণে যে কোনো রোগের ক্ষেত্রে যখন গাছ ঝিমিয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, গ্যাস আদান প্রদান করতে কষ্ট হয়, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান মাটি থেকে টেনে তুলতে কষ্ট হয়, সেখানে কিন্তু পটাশের ভূমিকাটা অপরিসীম। এই জন্য রোগবালাই হলে আমরা কি করি, পটাশ দিই, যে আগে তুমি সাপোর্ট নাও, তারপরে আস্তে আস্তে আমি অন্য কিছু দিয়ে সেটার সমাধান করব। তো এই জন্য আমরা কি করি, ধরুন ধান কিছুদিন পরে এখন পাতা পোড়া রোগ দেখা যাবে, আমরা কি করি যে অ্যাডভান্স হিসেবে আপনি কি করবেন, বিঘা প্রতি 5 কেজি পটাশ ছিটায় দিবেন। যদি আপনার ধান গাছে রোগ আক্রমণ করে বসছে, পাতা পোড়া রোগের কথা বলছি আমি, বা ব্লাস্টের কথা বলছি, আক্রমণ করে বসছে, সেক্ষেত্রে কি করবেন, এই যে প্যাকেট পটাশ আছে, প্যাকেট পটাশ স্প্রে করে গাছকে দেবেন যে কোনো সমস্যায়। তার মানে এটাও কিন্তু ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। আচ্ছা, এই যে মূলত ব্যাকটেরিয়া নাশকের যে ক্লাসিফিকেশনের কথা আপনাদের একটু করে বলার চেষ্টা করলাম, যে কোনোটা ব্যাকটেরিয়া ধ্বংস করে, কোনোটাকে কি করে, থামিয়ে দেয়, তাই না? ব্যাকটেরিয়া মেরে ফেলে, ব্যাকটেরিয়াকে থামিয়ে দেয়, এরকম ভাগে 4 ভাগে এখানে ভাগ করা আছে। যেমন ধরেন বিষমার্থীয় জল, যেমন ব্যাকট্রোবান, ব্যাকট্রল নামে যাদেরকে আপনারা চেনেন, ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিটাকে থামিয়ে দেয়। তারপরে আসেন ক্লোরো আইসোব্রোমাইন সায়ানুরিক অ্যাসিড, যেমন ব্যাকটাফ অটো কোম্পানির, সে কি করছে, বংশ বিস্তারকে বন্ধ করে দিচ্ছে, পাশাপাশি ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছে। আবার ধরেন যদি আমি কাসোগামাইসিনে যাই, ওগুলি করে সরাসরি ব্যাকটেরিয়ার বংশকে জাস্ট থামিয়ে দেয়, মানে ব্যাকটেরিয়াকে বাড়তে দেয় না। পটাশ কি করছে, পটাশটা বেশ ভালো কাজ করছে। সব মিলিয়ে আমি আপনাদের ব্যাখ্যা দিয়েছি পটাশের। এরপর আসি মাকড়নাশক। হোস্ট কি আমাদের সাথে আছেন? এই কৃষি ক্লিনিকের হোস্ট আছেন সাথে? জি স্যার আছি। আমরা কি খুব লম্বা সময় ধরে টানতেছি? সরি স্যার, বুঝতে মানে পারিনি। কারো অসুবিধা হচ্ছে, লম্বা সময় হয়ে গেল? না সমস্যা নেই স্যার, স্যার। ওকে, না ঠিক না স্যার, স্যার, কন্টিনিউ করুন। স্যার ক্লাস খুব ঠিক ভালো আছে। লাগছে, আপনি নেন স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। না কেউ বিরক্ত হলে একটু বলবেন যে বিরক্ত হয়ে যাচ্ছি। যাওয়ার আগে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, মাঝে মধ্যে জ্বালাবো। সর্বনাশ করছেন। আচ্ছা, ই কৃষি ক্লিনিকের গ্রুপে আছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু মাকড়নাশক নিয়ে একটু সংক্ষেপে 2 মিনিটে আলোচনা করি। মাকড়ের সমস্যা নাই এরকম ফসল খুঁজে পায় এখন মরিচ। এখন এই মাকড় সাদা মাছের জন্য চাষ করাটাই কঠিন, এবং মাকড় সব জায়গায়, বলা যায় মাকড় সব জায়গায়। বিশেষ করে আপনার মাকড়কে আসলে বুঝে উঠতে না পারাতে আমাদের বেশি সময় নেই, আমি একটু আগে যাই। ছবিটা দেখেন, এইটা হচ্ছে লিচুর পাতা, এই যে লাল লাল লিচুর পাতা, লিচুর পাতা দেখবেন মকমলের মতো একটা অংশ তৈরি হয়, সেটা মাকড়ের কারণে। এই যে মরিচের দেখেন, মরিচের হচ্ছে মাকড়ের কারণে। এখন ধরেন যখন ট্রেনিং এ যাবেন, বলবে যে মাকড়, আপনার মরিচের পাতা যদি এরকম পিঠ ফুলে ওঠে তাহলে বুঝবেন যেটা মাকড়। যদি পিঠ পড়ে যায়, মানে নৌকার মতো যদি হয়ে যায়, তাহলে বুঝবেন এটা কি শোষক পোকা, থ্রিপস। কিন্তু মরিচের পাতা দেখে তো বোঝার উপায় নেই পিঠ উপরে না নিচে, কারণ হরেক রকমের পাতা, হ্যাঁ, মানে সব পেঁচাই গেছে একেবারে। তো আসলে মাকড়, থ্রিপস সব একবারে আক্রমণ করে। বর্তমানে মাকড়কে দমনের জন্য আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যে কয়টা গ্রুপের আপনার হচ্ছে মাকড়নাশক পাওয়া যাচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাবামেকটিন, যাকে আপনারা বলেন 1.8 EC। আচ্ছা, ক্লোরফিনাপিন। এরপর আছেন প্রোপারজাইট, সুমাক্স, যাকে আমরা বলি ক্যাটাগরি 10%। সালফ মাকড়নাশক আছে, এগুলো কাজ কি? আচ্ছা, যাকে আপনারা এই যে থিওবিট কোমোলাস নামে চেনেন, কাজ হচ্ছে সবচেয়ে যেটা জনপ্রিয় সেটা হচ্ছে অ্যাবামেকটিন 1.8 EC। কেন জনপ্রিয়? কারণ ওই যে ট্রান্সলেমিনার গুণ সম্পন্ন, এখানে লেখা আছে দেখেন, ট্রান্সলেমিনার গুণ সম্পন্ন। ট্রান্সলেমিনার বলতে আমরা কি আলোচনা করেছি? আমরা আলোচনা করেছি যে পাতার উপরে স্প্রে করলে পাতার নিচে অটোমেটিক সেই বিষটা চলে গিয়ে নিচের অংশটুকু বিষাক্ত করে দেয়। অর্থাৎ আমি এত নজল উল্টাই ওই যে বিলি কেটে গোড়ায় স্প্রে করতে পারবো না, মাথায় স্প্রে করে চলে যাব, গোটা গাছ বিষাক্ত হয়ে যে পোকা গাছের রস খাবে সেই পোকায় মরে যাবে হিসেব বরাবর। তো এই দিক দিয়ে অ্যাবামেকটিন বেশ মানে অ্যাক্টিভ, কারণ ওর ট্রান্সলেমিনার গুণ আছে। এই 1.8 EC এই জন্য বেশি জনপ্রিয়। পাতার এই যে লাল কালিতে লেখা আছে দেখেন, পাতার উপরে পৃষ্ঠায় স্প্রে করলে নিচের পৃষ্ঠায় চলে যায়। তাপমাত্রা যত বাড়ুক এর কোনো কার্যকারিতা বা অ্যাকশন মানে নষ্ট হয় না। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এই যে
4 থেকে 5 দিন পর দ্বিতীয়বার স্প্রে করতে হবে। কেন দ্বিতীয়বার স্প্রে করতে হবে? কারণটা হচ্ছে যখন আপনি স্প্রে করতেছেন তখন মারা যাচ্ছে কে? মাকড়ের যেগুলো বয়স্ক মাকড় সেগুলো, কিন্তু মাকড়ের যে ডিম আছে আপনি যদি সেকেন্ড স্প্রে না দেন এই ডিমটা তো ফুটে বাচ্চা আবার বের হবে। এবং ওই সময় যেটা সমস্যা হয় যে আপনার মাকড়নাশকের সাথে ধরেন আপনারা যে কোনো একটা কিন্তু সাদামাছির একটা স্প্রে দিচ্ছেন, এই যে ডিনোটিফুরান সাদামাছি ধরলাম মারলো, যারা কি করলো পরাগায়ন করায় বা উপকারী পোকা আছে সেগুলো মেরে ফেললো। আমরা মনে হয় ফেসবুকে কিছু ভিডিও দেখেছি যে এই যে আপনার মাকড়ের ডিম বা থ্রিপসের ডিম বা জাত পোকার ডিম কে খাচ্ছে? ওই যে লেডিবার্ড বিটল, কচ্ছপের মতো যে পোকাটা, লেডিবার্ড বিটল কি করছে? ডিমগুলো খাচ্ছে। এখন আপনি যে প্রথম দিন স্প্রে করেছেন, কি কি স্প্রে করেছেন? আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে একটা শোষক পোকা মারার একটা কীটনাশক যেমন ইমডাক্লোপিড, আরেকটা দিয়েছে কি একটা মাকড়নাশক, হ্যাঁ 1.8 EC দিয়েছি। আপনি স্প্রে করে বসে আছেন, তাহলে প্রথম দিনে বয়স্ক মাকড় মারা গেছে এবং সাদামাছি মারা গেছে এবং সাথে সাথে উপকারী পোকা যারা মাকড়ের ডিম খেত তারাও মারা গেছে। এখন বলেন 4 থেকে 5 দিন পরে যে ডিম ফুটে বাচ্চাটা বের হবে, ওই ডিমকে খাওয়ার মতো বা ছোটকে বাচ্চাকে খাওয়ার মতো কোনো উপকারী পোকা বাগানে কি আর অবশিষ্ট আছে? প্রজেক্টে নাই। তার মানে এইবার মাকড়ের আক্রমণ আরো দ্বিগুণ হবে, কারণ আগের বার তো উপকারী পোকা কিছুটা কমিয়ে দিয়েছে, এবার তো সে কমানোর লোকটাও মানুষটাও নাই, মানে কমানোর পোকাটাও নাই, উপকারী পোকা একটাও নাই, সব মেরে ফেলছেন। তাহলে সেকেন্ড স্প্রে যদি না করেন মাকড়ের আক্রমণ দ্বিগুণ শক্তি নিয়ে আপনার জমিতে আক্রমণ করবে। এই জন্য মাকড়নাশক স্প্রে করার অবশ্যই 4 থেকে 5 দিনের পরে সেকেন্ড স্প্রে আপনাকে করতে হবে, এটা বাধ্যতামূলক, মাথায় রাখবেন এটা। যদি কখনো সেকেন্ড স্প্রে মিস হয় তাহলে বুঝবেন আবার শুরু হয়েছে সেই সমান তালে। ঠিক আছে, ওকে। এরপরে আসেন, তাহলে এই 1.8 EC কোনগুলো? যেমন ধরেন আপনার এই যে আপনাদের বিখ্যাত প্রোডাক্ট ভার্টিমেক 1.8 EC, ইন্টেফার লাকাত, ঠিক আছে। এরপরে আসেন এই যে স্কোয়ারের টক্সিমাইট 1.8 EC, লেখা দেন 1.8%, ঠিক আছে। আচ্ছা আমি একটু দ্রুত যাই, আমার অনেক আলোচনা আছে এখনো। তারপরে যে লিকার, এমবুস, সানমেকটিন এগুলো সবই 1.8 EC। এখন যদি আমি বললি মাকড় প্রচুর পরিমাণ আক্রমণ করেছে, আমি আপনাদের সাজেস্ট করব 3% যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে। যেমন ধরেন এখানে আছে ড্রিল, চায়না জেংব্যাং এর, আবার এখানে কি বলছি অ্যাম্বুশ এবং সুপার ম্যাকডোনাল্ডের। এই 3%টা কিন্তু এখন বেশ ভালো অ্যাক্টিভ। অ্যাবামেকটিন কিন্তু 3%, 1.8 ছিল 3%। আচ্ছা এই ফেনপাইরক্সিমেট, মেটিসল এগুলোর একটু, হেক্সিথায়াজক্স এগুলোর একটু সমস্যা আছে। আমি আপনাদের বলি সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে যেমন ধরেন এই যে মাইট ক্লিন, একটু জুম করে দেখে আপনাদের, হেক্সিথায়াজক্স 10%। সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে যদিও আপনার আধুনিক প্রজন্মের অর্থাৎ মডার্ন পেস্টিসাইড, সমস্যাটা হচ্ছে পাতার দুই পাশে স্প্রে করতে হবে। এইটা আপনাদের জন্য খুব পরিশ্রমের কাজ, কারণ আমরা সহজে কাজ করতে চাই, এখন উপরে স্প্রে করবো নিচে চলে যাবে, তাই না? কিন্তু এখানে কি বলছে পাতার উভয় পৃষ্ঠে স্প্রে করতে হবে এবং কোন সময় কাজ করবে? যে সময় মাকড়ের আক্রমণ মাত্র শুরু হয়েছে বা শুরু হবে ভাব। যেমন ধরেন আপনি লিচু গাছের লিচু ভেঙে দিয়েছেন, ডাল ভাঙার পরে একটা স্প্রে দিতে হয়, সেই সময় এটা বেশ ভালো। কিন্তু আপনার গাছের পাতা সব মনে করেন যে মকমলের মতো হয়ে পেঁচায় গেছে, এই অবস্থায় কিন্তু এটা কাজ ততটা করবে না। অর্থাৎ মাকড়ের আক্রমণ যখন বেশি হবে তখন আমাদের অন্যদিকে যেতে হবে, ঠিক আছে। এই যে টেম্পেস্ট বেশ ভালো কাজ করছে এগুলো এখন। আচ্ছা আমরা কি করি? নরমালি সালফার ব্যবহার করি কোন সময়ে? মাকড়ের উপস্থিতি কম সময় থাকা, একবারে যখন কম তখন আপনি সবসময় সালফার দিয়ে কাজ করতে পারবেন না। বিশেষ করে কিছু সময়ে সালফার ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করা হয়। যেমন ধরেন লিচু গাছে, আম গাছে ফুল আছে, এই অবস্থায় আমরা ছত্রাকনাশক হিসেবে দিই যেন ফুলের উপরে অন্য কোনো প্রভাব না পড়ে। আবার একই সাথে দুটো কাজ হয় কি, ওই অবস্থায় মাকড় যেন আপনার গাছের ফুলের যেন কোনো ডিস্টার্ব করতে না পারে। একসাথে দুই কাজ করার জন্য কিন্তু আমরা ফুল থাকা অবস্থায় গাছে এই যে সালফার বা হচ্ছে আপনার থিওভিট টাইপের ওষুধগুলো আমরা স্প্রে করতে বলি ওই সময়টাতে। ওকে, তারপরে আসেন। আচ্ছা কপারে আলোচনা যাচ্ছি না, শুধু একটু পার্থক্য আকারে বলি যে আমাদের কপার যারা ব্যবহার করি, কপার অক্সিক্লোরাইড একটা, কপার হাইড্রোক্সাইড একটা, ঠিক আছে। এগুলোর কোনো পার্থক্য নাই। ব্যবহার পদ্ধতি হচ্ছে একটা দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য, একটা স্লো অ্যাকশন নেওয়ার জন্য। আচ্ছা এগুলোতে পরে আসছি।
এগুলো আর আলোচনা আজকে ভিতরে নাই। আচ্ছা, এটা আপনাদের জন্য নতুন, আমাদের হাতে 10 মিনিট সময় আছে, ঠিক আছে, আমরা শেষ করব। এই জিনিসটা নতুন, বিশেষ করে দক্ষিণাঞ্চলে যারা আছেন, আমি আসলে এটা আপনাদের ব্যবহার করতে দেখিনি। আমি এজন্য বলছি, এই যে বৃষ্টি নিয়ে যারা প্রশ্ন তোলেন যে স্যার সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, স্প্রে তো ইমার্জেন্সি, কিংবা স্প্রে বৃষ্টি তো মানে হবে একটা সম্ভাবনা আছে, স্প্রে করতে যাবো, এখন কি করব? তো যদি বলি যে বৃষ্টি হচ্ছে, তার সাথে এরকম একটা আপনার হচ্ছে সারফেক্টেন্ট বা স্প্রেডার ব্যবহার করেন, বৃষ্টির মধ্যে হালকা বৃষ্টিও যদি হয়, তাহলে আপনার ফসল থেকে কীটনাশকটা ধুয়ে যাবে না বা ছত্রাকনাশক ধুয়ে যাবে না। বৃষ্টির পানিতে যেন ধুয়ে না যায়, তার কারণে এইটা ব্যবহার করতে হয়। এর নাম হচ্ছে সারফেক্টেন্ট বা আঠা বলি আমরা, অনেকে বলেন শ্যাম্পু। এই শ্যাম্পু বলতে গিয়ে যেটা হয়েছে, অনেকে মানুষের মাথায় ব্যবহার করা শ্যাম্পু ব্যবহার করা শুরু করে দিয়েছেন। এটা খুব বিপজ্জনক। মাথায় ব্যবহার করা শ্যাম্পু ডিলারের কথা শুনে ব্যবহার করবেন না, দুটার মধ্যে পার্থক্য আছে। যদি 3 টাকার শ্যাম্পু দিয়ে যদি একটা ঢোল আপনি স্প্রে করতে পারেন, তাহলে 30 টাকার এই ড্রপ বা শ্যাম্পু বের করার তো দরকার ছিল না। তাহলে কোম্পানিগুলো কেন ব্যবহার করবো? যেমন ধরেন ম্যাকডোনাল্ডের হোয়াইট কোট, এটার নাম কি? হোয়াইট কোট স্টিকার বা স্প্রেডার বা যে নামে চেনেন। এই যে সেমকোর বুস্ট আপ, আমার সবচেয়ে প্রিয় একটা মনে করেন সারফেক্টেন্ট, এই সেমকোর বুস্ট আপ। এটা আমি ফোটায় ফোটায় ব্যবহার করা যায়, বেশ ভালো। এখন ম্যাজিক ড্রপটাকেও ফোটায় ফোটায় ব্যবহার করার জন্য এরকম ড্রপার নিয়ে আসছে তারা, সিলিকন জাতীয় সারফেক্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই সারফেক্টেন্ট নির্দিষ্ট ডোজে আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। পাতা সিস্টেমে অনেকে ব্যবহার করে, অনেকে ড্রপ সিস্টেমে ব্যবহার করে। আচ্ছা, এখানে 10 লিটার পানিতে 25 ড্রপ, এই যে বুস্ট আপের কথা বলছি, 10 লিটার পানিতে 25 ড্রপ, তার মানে 20 লিটারের একটা ঢোলের মধ্যে আপনাকে 45 থেকে 50 ড্রপ দিলেই যথেষ্ট। বেশি দিলে কিন্তু জ্যাম করবে নজল, আঠা বেশি হয়ে যাবে, যেখানে কীটনাশক ফেলবেন ওখানে থেমে যাবে। রোদ যদি করা হয় তাহলে পাতা পুড়ে যাবে। সুতরাং ডোজ যা বলবে তাই, নিজে নিজে আর কোনো ডোজ বাড়াইতে যাবেন না, কমাইতে যাবেন না। হালকা বৃষ্টি হলে, হ্যালো স্যার। হালকা বৃষ্টিতে প্রশ্নটা রেখে দেন, আমি জাস্ট 5 মিনিট পরে প্রশ্ন উত্তর নেব। না স্যার, যদি ওই যে কপার অক্সিক্লোরাইডটা একটু আলোচনা করে দিতে খুবই ভালো হতো। আচ্ছা, ওটা শেষে একটা আমরা আছে যে কোন কীটনাশকের সাথে কোনটা ব্যবহার করা যাবে কোনটা যাবে না, তখন আলোচনা করছি। আচ্ছা, বুস্টাপের কথা বলছি। বুস্টাপ, আমরা বুস্টাপ বা ম্যাজিক ড্রপ যেটাই বলি, যেটা বলেছি যে গাঢ় করে দিবেন না, পাতা পুড়ে যাবে, নজল জ্যাম করবে। আরেকটা বিষয়টা হচ্ছে আপনার বৃষ্টি যদি হালকা হয় তাহলে ইনশাল্লাহ ধুয়ে যাবে না। এটা একটা খুব ভালো বর্তমান টেকনোলজি, আপনারা ট্রাই করতে পারেন, তবে লেভেল পরে কাজ করবেন। আচ্ছা, এরপর আসি, প্রশ্ন থাকে দুটা কীটনাশক একসাথে মেশানো যাবে কিনা, কীটনাশক বা ছত্রাকনাশক একসাথে মিশালে কোনো সমস্যা আছে কিনা, পিজিআর এর সাথে যদি মিশাইতে চাই। তো আমার কথা হচ্ছে পিজিআর সবসময় এককভাবে ব্যবহার করবেন, কার সাথে মেশাবেন না, কোনো কীটনাশক বা কোনো ছত্রাকনাশকের সাথে না। আপনি এখানে বলতে পারেন স্যার আমি তো মিশাইছি, কোনো ক্ষতি হয় নাই। ভাই আমি সরি, বিষয়টা হচ্ছে কীটনাশকের ভিতরে কেমিক্যাল রিঅ্যাকশন কি হচ্ছে এটা আপনিও দেখতেছেন না, আমিও দেখতেছি না। বিজ্ঞানীরা গবেষণা করে যেটা বলছে সেটা হচ্ছে আপনার যখনই কম্বাইন করতে যাবেন একটার সাথে আরেকটা, তখনই পার্সেন্টেজটা কমে যাবে। অর্থাৎ একটা কীটনাশক যদি 100% কাজ করতো, সেখানে আপনার এটা 50% হতে পারে, 60% কাজ করতে পারে, 40% কাজ করতে পারে। এটা গবেষণার বিষয়। আমরা যেহেতু কৃষিবিদ, কৃষি নিয়ে কাজ করি, কৃষি যেহেতু একটা বিজ্ঞান, বিজ্ঞানীরা যে ফাইন্ডিংস দিয়েছে, তারা গবেষণা করে যে ফলাফল দিয়েছে, সেটা বাইরে কথা বলার আমাদের কোনো সুযোগ নাই। এখন আপনি স্প্রে করে এখনো সুস্থ আছেন, এটা আল্লাহর রহমত, আপনার উপরে বিশেষ রহমত আছে, কিন্তু কখন বিপদে পড়বেন বলা মুশকিল, ঠিক আছে। যতক্ষণ জানার সুযোগ আছে আপনাকে জানতে হবে, মানতে হবে। এই জন্য বলছি পিজিআর কখনো কারোর সাথে মেশাবেন না যদি 100% কাজ চান। আচ্ছা, এরপর আসেন কীটনাশক, দুটো কীটনাশক একসাথে মেশানো যাবে কিনা, এটা একটা জটিল প্রশ্ন। তো এখানে আপনাদের একটা কম্প্যাটিবিলিটি চার্ট দিয়েছি। চার্টটা কিরকম, কীটনাশকের পিছনে এসসি বা ইসি লেখা থাকে, দেখবেন যে একটা কীটনাশকের পিছনে আছে 20 এসসি বা 20 এসএল বা 70 ডাব্লিউপি এরকম লেখা থাকে সব সময়। যারা একটু আপডেট কৃষিতে আছেন, মানে একেবারে সামনের দিকে, তাদেরকে বলছি এই ফর্মুলেশন গুলো মেনে চলবেন। এই যে ইসি, এসসি, ডাব্লিউপি, ডাব্লিউজি বা ডাব্লিউডিজি, এসএল, এসপি, এই ফর্মুলেশন গুলো থাকে। তাহলে এখানে দেখেন আমার সবার বাম পাশে দেখেন ইসি লেখা আছে, ইমালসিফিয়েবল কনসেন্ট্রেট,
ইসি, এই ইসির সাথে এসসি মেশানো যাবে না। প্রথম লাইন 2 নম্বর লাইনে দেখেন লাল কালি যেটা এসসি বলছে কি ঝুঁকিপূর্ণ। কারণটা কি, এসসি হচ্ছে তেল সাসপেনশন, অর্থাৎ এটা একটা ওয়েল থাকে এখানে তৈলাক্ত। এই যে আমি আপনাদের একটু আগে বুস্ট আপ বা ম্যাজিক ড্রপ দেখাইলাম, কোম্পানিতে যান কিংবা ডিলারের কাছে যান, বলবে হ্যাঁ যে কোনো কীটনাশকের সাথে মেশানো যাবে। আমি আপনাদের নিষেধ করি যেগুলো তৈলাক্ত, এই যে এসসি, এগুলোর সাথে মিশাবেন না। কারণ ওইটা একটা তেল, ওই যে শ্যাম্পু একটা তেল, আমার এসসি নিজেই তেল হয়ে বসে আছে। তো এই দুই তেলে মিলাইলে আপনার কিন্তু ইফেক্টিভ হবে না, বরং লস হবে। এটা ঝামেলার, পাতা পুড়ে যাবে। পরাগায়ন ফুল থাকলে ফুলের উপরে যদি পরে পরাগায়নে ডিস্টার্ব হবে, পরাগায়নে কাজ করবে না, অনেক ধরনের সমস্যা তৈরি হবে। তো ইসির সাথে এসসি মিলানো যায় না। আবার ধরেন এসসির সাথে ইসি, এখানেও 2 নম্বর দেখেন এসসি ইসি সাধারণত ঝুঁকিপূর্ণ। আবার ধরেন ডাব্লুপি হলুদ যেটা সীমিতভাবে মিশানো যাবে। আগে কি হবে, জার টেস্ট করতে হবে, মানে আপনাকে একটা বোতলে করে নিয়ে এরকম ঝাঁকিয়ে 10 থেকে 15 মিনিট রেখে আপনাকে দেখতে হবে তলানি পড়ে কিনা, আমরা বলি অধক্ষেপ পড়ে কিনা। যদি আপনার দুটা কীটনাশক মেশানো পরে দেখা যাচ্ছে নিচে তলানি পড়েছে, তার মানে আপনাকে বুঝতে হবে এটা মেশানো যাবে না। তো এই ধরনের কম্পাটিবিলিটি টেস্ট করতে হয় বিভিন্ন জায়গায়। তো এখানে দুটা আপনাকে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ, দুটা বলা হচ্ছে মেশানোই যাবে না, বাকিগুলো সব মেশানো যাবে। আচ্ছা, এটাকে এখন যদি আমি একটু ব্যাখ্যা করি, মানে ওটা একটু তো ফর্মুলার মতো ছিল, একটু ব্যাখ্যা করে বলি। যেমন ধরেন অন্যের সাথে মেশানো যাবে, এই যে ইসি, আমরা বলছি ইসির সাথে ডাব্লুপি, ডাব্লুজি, এসএল, এসপি মেশানো যাবে, কিন্তু এসসির সাথে মেশানো যাবে না। যেমন আপনি ইমিডাক্লোরোপিডের সাথে ম্যানকোজেব মেশাতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এরকম সবার সাথে মেশানো যায়, সবার সাথে মেশানো যাবে না, এরকম কিছু ফর্মুলা আছে আমাদের। তবে থাম রুল যেটা, যাদের একেবারে পড়াশোনা নাই কিংবা আপনি হয়তো ইচ্ছে করলেও জানার চেষ্টা করলেও আপনার কাছে ওরকম জানার কোনো উপকরণ পাচ্ছেন না বা কারো সাপোর্ট পাচ্ছেন না, সেই অবস্থায় আপনি নর্মাল একটা জিনিস চিন্তা করবেন, আমি মিশায়ে দেখবো যে এটার নিচে তলানি পড়ে কিনা। যদি তলানি পড়ে তাহলে মেশানো যাবে না। আচ্ছা, এবার যারা কপারে আসি, কপার যিনি জিজ্ঞেস করেছেন, কপার জাতীয় যে ফাঙ্গিসাইডটা আছে আমাদের, কপার কিন্তু অনেকভাবে কাজ করে। আমরা অনেক সময় ব্যাকটেরিয়ার কোনো লক্ষণ দেখলেও কপার দিই, ছত্রাকের মনে করেন যে মারাত্মক পর্যায়ে গিয়ে কপার দিই, বৃষ্টির পরপরই কপার দিই, গাছের ডাল কাটলে যেন আপনার হচ্ছে ডাইব্যাক না হয় সেখানেও কপার দিই, এমনকি বর্দো পেস্ট মিক্সার মানে বর্দো পেস্টের অল্টারনেট হিসেবে কপারের পেস্ট লাগাই ওখানে দিই। তো কপার মূলত এককভাবে ভালো কাজ করে। কপার এখন বাজারে আছে কপার অক্সিক্লোরাইড একটা, কপার হাইড্রোক্সাইড একটা। কপার অক্সিক্লোরাইড যেমন ধরেন ব্লিটক্স, অটোর ব্লিটক্স কিংবা স্কোয়ারের কপার ব্লু, এটা হচ্ছে স্লো ভার্সনে কাজ করবে আস্তে আস্তে। কিন্তু কপার হাইড্রোক্সাইড যেটা, যেমন ধরেন চ্যাম্পিয়ন যেটা পাওয়া যায়, এই চ্যাম্পিয়নটা ইনস্ট্যান্ট কাজ করার জন্য, দুটো একই জিনিস। অর্থাৎ বস্তার যে লাল পটাশ মাটিতে ছিটাই দিচ্ছি, পানিতে গলে শিকড় দিয়ে আস্তে আস্তে গাছের ভিতরে ঢুকে কাজ করছে। আবার প্যাকেট পটাশ খাওয়াচ্ছি, স্প্রে দিচ্ছি পাতায়, সাথে সাথে অ্যাকশনে যাচ্ছে। ঠিক একই রকম কপার হাইড্রোক্সাইডটা দ্রুত অ্যাকশনের জন্য, কপার অক্সিক্লোরাইডটা স্লো অ্যাকশনের জন্য। কপার নিয়ে যিনি প্রশ্ন করেছেন বোঝাতে পেরেছি কিনা? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনাদের আজকের চার্ট। সব শেষে যদি বলি, আচ্ছা আমার আলোচনা এই পর্যন্তই। আমি বলেছিলাম আর 10:30 পর্যন্ত, 10:29 বাজে 2 জনের প্রশ্ন শুনবো। হোস্ট আপনার স্যার লাস্টের স্লাইডটা আরেকবার একটু দেখান স্যার কপারের। স্যার তাহলে এই যে সাইপার মিথেন গ্রুপের যে গান্ধী পোকার জন্য আসলে ধানের তখন কি ব্যবহার করব? আচ্ছা, হোস্ট আছেন, হোস্ট একটু কন্ট্রোল নিলে ভালো হয়। এই কৃষি ক্লিনিকের হোস্ট কি আমাদের সাথে আছেন? হোস্ট কি সাথে আছেন? ওকে, আচ্ছা প্রশ্ন উত্তরে আমি যাচ্ছি। স্যার কপারের ওই স্লাইডটা আরেকবার একটু দেখান। কপারের স্লাইড তো দেখাইনি, আমি কপারটা সব মুখে বলেছি, কপারটা সব মুখে বলেছি। আচ্ছা ওকে, যেটা দেখালেন ওইটাই স্যার, যেটা দেখালেন এইটা ওকে, জি 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 ঠিক আছে। মানে এটা দেখিয়েছি, এটা মূলত বলি এটা কীটনাশকের সাথে ছত্রাকনাশক মেশানো যাবে কিনা। সেক্ষেত্রে আপনারা দেখেন কপার এখানে কি বলছে, সাধারণত মেশানো যাবে না। আমি আপনাকে আগে বলছি কপারকে একটু এককভাবে ব্যবহার করবেন, 100% রেজাল্ট পাবেন।
মেশাইতে গেলে ঝামেলা, ঠিক আছে? অনেক সময় কি হয়, পাতা পুড়ে যায়, ফাইটোটক্সিসিটি হয়। সূর্যের আলো একটু বেশি পড়লে দেখবেন পাতা লাল হয়ে গেছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা শুরু হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রশ্নে আসি, গান্ধী পোকা, তাই তো? আচ্ছা, গান্ধী মাজরা একসাথে বলি। গান্ধী মাজরা পাতা মরানো পোকা ধানের জমিতে বর্তমানে খুব বিশাল একটা সমস্যা। বিশেষ করে মাজরা আপনাদের কাছে এখন আতঙ্ক হয়ে গেছে, সেটা ফেসবুকের কারণে হোক, মিডিয়ার কারণে হোক, যে কারণেই হোক, মাজরা কিন্তু অতটা ক্ষতিকর না। বিজ্ঞানীদের হিসাব মোতাবেক আপনাকে ইটিএল বলে, মানে একেবারে যে পর্যায় পর্যন্ত গেলে একবারে আপনার ক্ষতি হয় নাই, সে পর্যন্ত আপনাকে মিনিমাম 10 থেকে 15% আপনার কিন্তু ক্ষতি হতে পারে। এর উপরে যখন যাবে তখনই আপনাকে অ্যাকশনে যেতে হবে। আচ্ছা, যদি ধরে নেই আমার জন্য 10 থেকে 15%-এর বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আমি অ্যাকশনে যাব। এই অ্যাকশনে যাব, আজকে কিন্তু অনেকগুলো গ্রুপ নিয়ে আলোচনা হয়েছে, অনেক ব্যবহারের ধরন নিয়ে আলোচনা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সাথে যোগ করে বলি, মাজরার 4টা স্টেজ আছে আপনাকে আক্রমণ করবে, 4টা স্টেজে। অর্থাৎ প্রথম দিকে দেখবেন প্রচুর জমিতে প্রচুর মাজরা উঠতেছে, বড় বড় মথ উঠতেছে, পাতার উপরে দেখাচ্ছে বিকেলের দিকে আপনার হচ্ছে মাজরা পড়ে আছে। ওই অবস্থায় আপনাকে কি করতে হবে, বুঝতে হবে যে এখন মাজরা ডিম দিচ্ছে, অর্থাৎ জমিতে ডিম আর বড় মাজরা ছাড়া অন্য কেউ নাই প্রথম দিকে একেবারে। তার মানে আপনাকে এমন কোনো কীটনাশক ব্যবহার করতে হবে যেটা ডিম নষ্ট করতে পারে, অথবা আপনাকে এমন কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে যেটা বড় মথ এবং ডিম নষ্ট করা যাবে। তাহলে ওই সময় কি হবে, ওই সময় যে কৃষি ডিপার্টমেন্ট আলোক ফাঁদ করে, কিন্তু আপনারা যেটাতে কোনো সাড়া দেন না, সেই আলোকের একটা ফাঁদ দিয়ে, আলোর ফাঁদ দিয়ে অথবা ওয়াইএসবি নামের ফেরোমনের ফাঁদ দিয়ে আপনাকে কন্ট্রোল করতে হবে। মাজরার জন্য ফেরোমন ফাঁদ দিলে বয়াম, যেটা আপনারা এই যে ফলের মাছি পোকার জন্য শশাতে ব্যবহার করেন, কুমড়াতে ব্যবহার করেন, তরমুজে ব্যবহার করেন, আপনারা পেয়ারাতে ব্যবহার করেন, বিভিন্ন যে মাছি পোকা। তো এই ক্ষেত্রে ধানের মাছি পোকার জন্য ফেরোমনটা আলাদা, মানে ধানের মাজরার জন্য ফেরোমনটা আলাদা, ওয়াইএসবি ফেরোমন, এটার নাম হচ্ছে ওয়াইএসবি, ইয়েলো স্টেম বোরার, মানে হলুদ মাজরা পোকার জন্য যে ফেরোমন, সেটা আপনাকে এখানে টাঙাইতে হবে। তাহলে এই মতগুলো ধরা পড়বে। আলোক ফাঁদ, রাতে যেহেতু সে ডিম দেয়, আপনাকে কি করতে হবে, আলোর ফাঁদ দিয়ে তাকে ধরতে হবে, আর খুঁজে খুঁজে জমিতে একটু হেঁটে বেড়াতে হবে যে কোথায় কোথায় ডিম দিয়েছে। এটা যদি ধ্বংস করতে পারেন তাহলে মাজরা অর্ধেক নাই। আচ্ছা, এরপরে আসেন মাজরার পরের স্টেজ কি, লার্ভা, মানে ওখান থেকে যে লার্ভাটা বের হবে, এই কাণ্ডর ভিতরে ঢোকার আগে 2-3 দিন আপনি সময় পাবেন একে মারার জন্য। এই অবস্থায় আপনাকে মারতে হবে। এবং বাজারে যত ধরনের মাজরার কীটনাশক আছে, ম্যাক্সিমাম কীটনাশক এই স্টেজের জন্য। ডিম থেকে বের হয়েছে কচি লার্ভা এবং কাণ্ডের ভিতরে ঢোকে নাই তার আগ পর্যন্ত, সব কটাই কিন্তু তার আগ পর্যন্ত। এখন যদি আপনি মাজরা কাণ্ডের ভিতরে ঢুকে গেছেন কিন্তু এই ওষুধ স্প্রে করতেছেন, আপনার মাজরা মরবে না। কোম্পানিকে দোষ দিয়ে লাভ নাই, কীটনাশককে দোষ দিয়ে লাভ নাই। আপনার বুঝতে অসুবিধা হয়েছে যে মাজরা এখন কোন স্টেজে আছে। মাজরা যদি কাণ্ডের ভিতরে ঢুকে যায়, আপনি বাইরে যত স্প্রে করেন ওকে মারা করছেন, বিশেষ করে যদি এই যে সাইপারমেথ্রিনের মতো কন্টাক্ট পেস্টিসাইড স্প্রে করেন তাহলে তো মরবেই না। আপনাকে ওই অবস্থায় সিস্টেমিক দিলে কিছুটা কন্ট্রোল হবে, কিন্তু সবচেয়ে ভালো উপায় হচ্ছে ও কাণ্ডের ভিতরে ঢোকার আগে আপনাকে মারতে হবে। এই হচ্ছে আপনার কিছু কীটনাশক। আরেকটা হচ্ছে কাণ্ডের ভিতরে যখন ঢুকে যাবে তখন কি করবেন, তখন আপনাকে এমন কিছু মনে করেন যে পদ্ধতি নিতে হবে যে কাণ্ডের ভিতরে থাকুক, মারতে হবে। সেক্ষেত্রে আপনার দানাদার বিষটা আমরা সাধারণত সাজেস্ট করি। এখন তো কার্বোফুরান নিষিদ্ধ, আপনি ওই যে ফিপ্রোনিল 3GR যেগুলো আছে, ফিপ্রোনিল, তারপরে হচ্ছে আপনার যদি নাম বলতে চাই আপনাদের, নাম 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 হ্যাঁ, যেমন ধরেন রিজেন্ট আছে, রিজেন্ট, তারপরে হচ্ছে আপনার ফার্টেরা, রাগবি, হ্যাঁ, এই জাতীয় যে দানাদার বিষগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে পূর্ণবয়স্ক পোকাকে তো বলেছি, তো এছাড়াও আপনাকে সারের ব্যবহারটা কন্ট্রোলে রাখতে হবে, ঠিক আছে? এবং একই কীটনাশক বারবার ব্যবহার করা যাবে না, তাহলে আপনার এই মাজরা কেসটা কন্ট্রোলে থাকবে। আপনি সার বেশি দিচ্ছেন, দানাদার আপনি, কীটনাশকটা স্যার কয় কেজি করে দিও এখন? আমি ডোজে যাচ্ছি না, আমি শুধু পদ্ধতিটা বলতেছি, ওই পদ্ধতি আমি না যাই, এটা গ্রুপে ছবি দিন, ইনশাল্লাহ কমেন্ট করে দিব, এবং প্যাকেটের গায়েও লেখা আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি বলছি যে যদি আপনার ডিম থাকে, ডিমকে ধ্বংস করার পদ্ধতি একটা, বড় মাজরাকে মারার পদ্ধতি একটা, অর্থাৎ আলোক ফাঁদ, ফেরোমন ফাঁদ। লার্ভা যদি কাণ্ডের ভিতরে ঢোকার আগে যদি মারতে চান, সেক্ষেত্রে কিছু কীটনাশক আছে। এই ক্ষেত্রে আপনাকে কীটনাশক সিলেকশনটা ভালো হতে হবে যে কোনটা দ্রুত ধ্বংস করে, কোনটা স্লো ধ্বংস করে। যেমন ধরেন কার্বোসালফান, মানে মার্শাল অটোক্রপের, এটা দ্রুত ধ্বংস করে ফেলে। আবার কার্টাপের সাথে অ্যাসিটামিপ্রিড আছে, সেগুলো দ্রুত ধ্বংস করতে পারে। কার্টাপের কথা বলি,
কার্টআপ ধরেন আপনার যখন বেশি তাপমাত্রা থাকবে তারপরেও মনে করেন 7 দিন কাজ করবে। একেবারে কচি লার্ভার ক্ষেত্রে, লার্ভা যদি একটু বড় কাণ্ডের ভিতরে যায় তখন কিন্তু আবার কঠিন হয়ে যাবে কার্টআপের জন্য, ঠিক আছে। আবার ধরেন আপনার এই যে বাতির ইন্তেফার বাতির কাজ করতো, বাতির কাজ করে মূলত কিসের জন্য? লার্ভাটা যখন একেবারে কচি অবস্থায় কিংবা মাঝামাঝি বয়স অবস্থায় আছে তখন, ঠিক আছে। প্রাপ্তবয়স্ক যদি হয়ে কাণ্ডের ভিতরে ঢুকে যায় তখন আবার সবটা কাজ করে না। এই যে যেমন ধরেন সিনজেন্টার ইনসিপিও নিয়ে আসছে, ইনসিপিওর আবার ক্যারেক্টার কি? একেবারে লেটেস্ট প্রজন্ম এটা। ইনসিপিওর বৈশিষ্ট্যটা হচ্ছে মূলত ইনসিপিও আপনার ঢোকার আগে, ডিম থেকে বের হওয়ার পরে কাণ্ডের ভিতরে ঢোকার আগে এটা বেশি কাজ করবে। কিন্তু এখন যেটা ইনসিপিও ঘোষণা করছে, যেহেতু একটা বর্তমান লেটেস্ট প্রজন্ম, বলছে ডিম, লার্ভা এবং প্রাপ্তবয়স্ক 3 ক্ষেত্রে মনে করেন কাজ করে। কিন্তু ইনসিপিও আমি যতটুকু জানি ডিমে কাজ করবে না, আপনারা লার্ভা স্টেজে ওকে বেশি ব্যবহার করলে কাজ করবে। আচ্ছা, তো এ ধরনের কিছু পার্থক্য আছে, ঠিক আছে, যে কখন কোনটা আপনি ব্যবহার করবেন। যেমন ধরেন ভায়াগোর কথা বলি, ভায়াগো, বায়ারের ভায়াগো, এই ছোট এবং মাঝারি সাইজে যে লার্ভাটা আছে কাণ্ডের ভিতরে এখনো ঢোকে নাই, ওই অবস্থায় বেস্ট। ওকে, তাহলে আপনারা এদিকে আগাবেন। আর যদি বলি আপনাদের কোন জমিতে কয়েকটা প্রজন্ম সে সম্পন্ন করেছে, অর্থাৎ কোথাও ডিম আছে, কোথাও লার্ভা আছে, কোথাও প্রাপ্তবয়স্ক আছে, সবই দেখা যাচ্ছে একসাথে জমিতে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনারা এই ক্লোরান্টার নিলিপ্রল জাতীয় কিছু কীটনাশক আছে, এটা সবচেয়ে বেস্ট। মাছের ঘের যাদের আছে তাদের জন্য এটা বেস্ট। মাছের অর্থাৎ পানিতে বেশি ডিস্টার্ব করবে না, পরিবেশের জন্য খুবই নিরাপদ, মাছ ব্যাং বা এগুলো নষ্ট করবে না। ক্লোরান্টার নিলিপ্রল যদি বলি কোম্পানির নাম সহ, তাহলে আমি বলবো যে ফার্টেরা বা কোরাজেন, ঠিক আছে। ফার্টেরা নাম আপনারা সবাই জানেন, কোরাজেন বেশ ভালো একটা প্রোডাক্ট, আপনারা ব্যবহার করবেন। তাছাড়া হ্যাঁ, আপাতত এই পর্যন্তই। আর কারো প্রশ্ন আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ বলেন। স্যার ধানের এখন হচ্ছে আপনার স্যার গান্ধীটা তো বলেন নাই স্যার, গান্ধীটা। ও গান্ধীটা, আচ্ছা, গান্ধীর ক্ষেত্রে যদি বলি তাহলে আপনার গান্ধী, পাতা মোড়ানো পোকা কিংবা হচ্ছে আপনার মাজরা, এই সবটার জন্য চোখ বন্ধ করে এখন সবাই যেটা ব্যবহার করে মূলত লুফেনিউরন গ্রুপ, ক্লোরপাইরিফস, অ্যামামেকটিন বেনজোয়েট, এই তিনটার বেস্ট মনে করেন যে মাঠে বেশ সচরাচর ব্যবহৃত হয় এবং রেজাল্ট সবসময়। আপনি যদি মাজরাকে কন্ট্রোল করার জন্য স্প্রে করে থাকেন তাহলে গান্ধী এবং হচ্ছে আপনার পাতা মোড়ানো পোকা, ওর জন্য আলাদা স্প্রে করার দরকার নাই, এই এক ওষুধে তিনটাই কাভার হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরেন বাজারে হেকেমের একটা প্রোডাক্ট আছে না, লোমেকটিন, লুফেনিউরন প্লাস ক্লোরিপাইরিফস, এটা কিন্তু বেশ ভালো, ভালো রেজাল্ট দেয়, বেশ ভালো বলা যায়। তো এই জাতীয় মানে 48 ইসি, অ্যামামেকটিন বেনজোয়েট আর হচ্ছে আপনার লুফেনিউরন, এগুলো হচ্ছে এভারেজে বেস্ট রেজাল্ট, এবং একটা ব্যবহার করলে তিনটা প্রোডাক্ট পোকার জন্য কাজ করবে, আলাদা আলাদা স্প্রে করার প্রয়োজন নাই। আর গান্ধীকে মারার জন্য তো অনেক এলাকায় বিভিন্ন ধরনের পদ্ধতি বার করে, যে টায়ারের পুরায় আগুন দেয়, গন্ধ ছড়াইলে গান্ধীও নাই, ঠিক আছে। আর কোনো প্রশ্ন নাহলে শেষ করব, অনেক লম্বা সময় হয়ে গেছে। স্যার রাজশাহী অঞ্চলে আপনার হচ্ছে ধান তো তার কাজ থোড় এখন আসছে, মানে থোড় হচ্ছে এখন, তো এই সময় সবচেয়ে মানে বেস্ট মানে কোন গ্রুপটা ভালো হচ্ছে স্যার, মানে ভালো কাজ করবে? সেটা ডিপেন্ড করবে আপনার জমিতে মাজরা কোন স্টেজে আছে। মাজরা স্যার মাঝামাঝি অবস্থা, মানে একটু করে আছে, মাঝে মাঝে একটু করে। জমি বুঝে ব্যবহার করবেন, জমি বুঝে পরামর্শ নেবেন, ঠিক আছে। এটা এখান থেকে চোখ বন্ধ করে আপনাকে সাজেস্ট করব না। স্যার একটা কথা ছিল, জি বলেন। সলিউশন কাইস্থর এখন আসে না, এই অবস্থায় ব্যবহার করা কি উচিত হবে? কোনটা? ডিপিএন সলিউশন। আচ্ছা, এইটা নিয়ে এখন ধরেন হরেক রকমের প্রশ্ন তৈরি হয়েছে, হরেক ধরনের, যেহেতু এটা নতুন, হ্যাঁ আপনাদের কাছে নতুন, আমি বলবো যে ডিপিএন সলিউশনে আসলে ফ্লাওয়ারিং ছাড়া যে কোনো সময় ব্যবহার করা যায়। এটা মূলত স্যালাইনের মতো, আপনি যে কোনো অসুস্থতায় স্যালাইন ব্যবহার করছেন না, একটু গাছ মানে নিজেকে তাজা করে তারপরে ধরেন অন্য প্রয়োগ দিচ্ছেন, এটাও ঠিক একই রকম, গাছকে রেডি করে তারপরে অন্য ট্রিটমেন্ট দেওয়া হয়। এটা ডিপিএনটা আমি বলবো হয়ে যাবে বলতেছে, এই অবস্থায় কাইস্থর দিলে এটা কোনো সমস্যা সৃষ্টি করবে কিনা আমার জানা বিষয়টা হচ্ছে এখানে। না, এটা সরাসরি আমি আসলে বলতে পারবো না, আমি শুধু বলবো ফ্লাওয়ারিং স্টেজ ছাড়া বাকি সময় মনে হয় ব্যবহার করা যায়। আর ফ্লাওয়ারিং এ একটু সাবধান থাকতে হয়, যে কোনো সময় সাবধান থাকতে হয় এই ফ্লাওয়ারিং স্টেজ আর কি, যখন পরাগায়নটা হবে বিশেষ করে ওই সময়টাতে।
তাছাড়া কোনো সমস্যা না হওয়ারই কথা। ওকে। তবে একবার কি সর্বোচ্চ 2 বার, এর বেশি এই কাজগুলো করবেন না। ব্যবহার একবার বা 2 বার। ধানের সাথে তো দিচ্ছি, এখন কি ভুট্টা থেকে ডিপিএম সলিউশন ইউজ করলে কোনো সমস্যা হবে? না ভাই, মাপসাই সব জায়গায় সব জিনিস অ্যাপ্লাই করতে হয় না, ঠিক আছে? জেনে নেওয়া আর কি। মাপসাই ভাই, হ্যাঁ, এটা শুধুমাত্র ধানের জন্যই আলোচনা হচ্ছে। আপনার এই ডিপিএন কিন্তু অন্য কোথাও কেউ বলে নাই। অন্য জায়গায় যেটা বলছে, যেমন ফলের ক্ষেত্রে বলছে হরলিক্স, ধানের ক্ষেত্রে বলছে ডিপিএন। তো এক একটা ট্রিটমেন্ট এক এক রকম। ভুট্টা হচ্ছে C4 প্ল্যান্ট, একে যা খাওয়াবেন সব খাবে, কিন্তু আপনার মাটির দিকে চিন্তা করতে হবে, খরচের দিকে চিন্তা করতে হবে। ভুট্টার দাম কয় টাকা? 750-800 টাকা মন। বীজের দাম কিন্তু উঠে গেছে 800-1100। আপনি আবার যদি এত ডিপিএন সলিউশন, কীটনাশক, পটাশের ডোজ বেশি, জিপসামের ডোজ বেশি এত করতে গেলে তো আপনি ফকিরে যাবেন, আপনার তো কৃষি কাজ বন্ধ হয়ে যাবে 2 দিন পরে। হিসাব আছে না, খরচের হিসাবটা করতে হবে। খরচের হিসাব আছে, যেটা যখন খরচ করি তখন খরচ করা ছাড়া উপায়ও থাকে না। আর বিক্রি করতে গেলে ব্যাপারীরা ল্যাং মারে, যত আপনি যদি করেন যে রাজার মেয়র নিয়ে আনেন, তারপরে ঠোঁট বাঁকা। সমস্যাটা হচ্ছে, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। ওই যে বিষ শোধনের ব্যাপারে বলেছিলেন যে প্যাকেটের গায়ে যদি শোধন করা আছে লেখা থাকে, তারপরেও কি আমাকে আলাদাভাবে শোধন করতে হবে? বিষয়টা আমি ক্লিয়ার করেছি, ওখানে ছিল ছত্রাকনাশক দিয়ে শোধন করা, কিন্তু আমার জি, জি। জমিতে যদি কাটুই পোকার সমস্যা থাকে কিংবা ফলার নিয়মের সমস্যা থাকে, তাহলে আমাকে তো নতুন ব্যবস্থা নিতেই হবে। কিন্তু কাটুই পোকা বা ফলার নিয়মের যদি ডিস্টার্ব না থাকে, তাহলে আমার দরকার নাই। কাটুই পোকা, ফলার নিয়ম কিংবা পাখি, মুরগি এসব অত্যাচার না থাকলে আমার কোনো সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে। আছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। এই কৃষি ক্লিনিকের হোস্ট কি ফিরে আসছেন? আপনি কি আমাদের সাথে আছেন? এই কৃষি ক্লিনিক, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। এই কৃষি ক্লিনিককে খুঁজে পাচ্ছেন না? আচ্ছা বলেন। স্যার এই জি। ইমিডাক্লোপ্রিড বা ম্যানকোজেব প্লাস সাইমোক্সাডিন, এগুলো তো হ্যাঁ। প্যাকেটের গায়ে একটা ডোজ লেখা থাকে, কিন্তু হ্যাঁ। আমার প্রশ্নটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ধান, আম, বা অন্যগুলো থাকে, বা কোনো কোনো ক্ষেত্রে আমের থাকে না। যেমন ম্যানকোজেব কোনো কোনো জায়গায় দেখি 1/লিটার পানিতে 1 ml। তো আমের ক্ষেত্রেও কি মানে ওরা যে ডোজটা লেখা দেয় সেই ডোজ অনুযায়ী কি আমের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো? মানে যেই নির্দেশনাটা দেওয়া থাকে সব ফলনে কি ওই নির্দেশনা ফলো করতে পারবো স্যার? আচ্ছা, এখানে সমস্যাটা হচ্ছে, আমি এখন ধরেন আপনাদের কাছে তো অফিসিয়াল না, এখন আনঅফিসিয়াল। হ্যাঁ, অফিসিয়াল যদি বলতে চাই, এক ফসলের জন্য প্রেসক্রাইবড জিনিস আরেক ফসলে ব্যবহার করা নিষেধ, এটা হচ্ছে অফিসিয়াল কথা। আনঅফিসিয়ালি যদি বলি, তাহলে ডোজের ক্ষেত্রে আপনি যেটা বলছেন, ডোজটা কি সেম থাকবে কিনা, তাই না? জি স্যার। এটা একটু আপনার ওই নির্দিষ্ট সময়ে কারো ভালো একজন কৃষিবিদের কাছ থেকে আপনার পরামর্শ নিতে হবে। যেহেতু আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আছি, আমি আপনাকে বলি অফিস থেকে একটু শুনে নেবেন, কারণ লস হলে কিন্তু আপনারই হবে। অফিস থেকে একটু শুনে নেবেন যে ভালো, দেখা যাচ্ছে এক অফিসের মধ্যে সবাই এক্সপার্ট না হলেও 4-5 জন থাকে খুব এক্সপার্ট। প্রয়োজনে আপনি আপনার কাছের যে এসএও আছে, উপসহকারী, তাকে বলবেন যে ভাই, তার সাথে সম্পর্কটা ভালো রাখবেন, বলুন ভাই আপনি যদি মনে করেন যে কোনো স্যারের কাছ থেকে শুনে নেবেন, তাহলে ফোন দিয়ে একটু তার কাছ থেকে শুনে নেন। জি স্যার। স্যার আরেকটা বিষয়, আপনি এই মাকড় নাশকের জন্য একটা কথা বললেন যে 1.8 EC বা ইভামেকটিন যেটা, তো এটা তো 3 ECও বের হইছে, এখন দেখছি যে 5 ECও বের করছে। এগুলো কি আসলে মানে সত্যি না আসলে খালি লেখা থাকে লেভেলে? আচ্ছা, এটা বললে তো এখন আমার নিজের ডিপার্টমেন্ট বা সাংঘর্ষিক কোনো কিছু বলার সুযোগ নাই, তাই না? এখন সেটা বলি আপনাকে, প্রশ্নের মধ্যে প্রশ্ন না করাই ভালো, আমি তো উত্তর দিচ্ছি আরেকটার। তো যেহেতু 1.8 EC বলা আছে, আমরা ধরে নিব এটা 1.8 EC বলা আছে, তারপরেও আমি আপনাকে বলি সব প্রোডাক্টের কোয়ালিটি এক না। এটা আপনিও জানেন, আমিও জানি, কোম্পানিও জানে। তো সুতরাং বাজারে আপনার এখন আমাদের বাংলাদেশে 870টা কোম্পানির প্রায় 9,000-এর মতো প্রোডাক্ট। সবই কি আমাদের কাছে জনপ্রিয়? না। না স্যার। কেন নয়? কারণ সবার কোয়ালিটি সেম না। তো আপনাকে এখন বাছাই করতে হবে কোনটা প্রথম সারির কোয়ালিটি। ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। কার্ডআপ গ্রুপটা কোন স্টেজে ব্যবহার করা ভালো হবে স্যার? কার্ডআপটা মূলত ব্যবহার করবেন লার্ভা কাণ্ডের ভিতরে ঢোকার আগে। ঠিক আছে? কার্ডআপ যদি কাণ্ডের ভিতরে ঢুকে, মানে আপনার লার্ভা যদি ঢুকে যায়, একই সাথে জমিতে যদি আবার ধরেন ডিম দিয়েছে,
তো আমার কাছে মনে হয় আপনাদের এখন একটু এগুলো চেঞ্জ করে গ্রুপগুলোকে অল্টারনেট করতে হয়। এই যে আপনার ফার্টেরা 4G বা কুরাজেন 18SC যেগুলো বলেছি, ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো রেজাল্ট পাবেন আশা করি। মানে যদি লার্ভাটা স্যার, ভিতরে বিষ ঢুকে যায়, এই শোধনটা জন্য গাছ কোরাজেনটা ভালো পর্যায়ে না? কাজ করে? জি জি, বুঝি নাই। বিষ শোধনটা গাছ মানে পর্যায়ে কিভাবে কাজ লার্ভাটা করে? যদি কাণ্ডের মধ্যে দুজন প্রশ্ন করছেন, হোস্টের দরকার ছিল, হোস্ট কি আছেন সাথে? মানে আমি বলতেছি যদি লার্ভাটা কাণ্ডের মধ্যে ঢুকে যায় তো এর জন্য কি কোরাজেনটাই সব থেকে বেটার? না, কাণ্ডের ভিতরে ঢুকে গেলে আপনার দানাদার বিষটা বেটার। যদি ধন্যবাদ। যদি মাছ মাছ বা অন্যান্য কোনো সমস্যা না থাকে। ঠিক ও আছে, আমার জমিতে তো মাছ আছে, এই জন্য আমি কি ঠিক- ব্যবহার করতে পারি? সেক্ষেত্রে আপনার ওই যে কোরাজেন বা হচ্ছে ফার্টেরা, এই দুটোই আপনার জন্য আপাতত সাজেশন। ধন্যবাদ স্যার, স্যার। আমি যেটা প্রশ্ন করছিলাম, জি জি জি। স্যার এই যে বিষ শোধনটা গাছ পর্যায়ে কিভাবে কাজ করে? অর্থাৎ আমি যে বিষ শোধন করে নিলাম, পরবর্তী হ্যাঁ। কাটুরি পোকা বা এই ধরনের আক্রমণ গুলো গাছে করে না, এটা আসলে কিভাবে কাজ করে বিষ শোধনটা? বিশ্বদন কিভাবে কাজ করে, এই আপনার হচ্ছে যখন আপনি ফরতেনজা বা হচ্ছে এই যে হাদাকের কথা বলছি, থিমিডের কথা বলছি, যখন শোধন করবেন, ও পোকাকে দূরে রাখে, ওর ভিতরে একটা রিপেলেন্ট বৈশিষ্ট্য আছে, অ্যানিমেল রিপেলেন্ট হিসেবে কাজ করবে। এবং ইমিডাক্লোপিড যেহেতু ওখানে আছে, ইমিডাক্লোপিড হচ্ছে কীটনাশক কিন্তু ছত্রাকনাশক না। সেক্ষেত্রে আপনার এখানে দুটোই কাজ করছে। 18 থেকে 20 দিন আপনি প্রোটেকশন পাচ্ছেন, এরপর থেকে আবার আপনাকে শিডিউল স্প্রের ভিতরে চলে যেতে হবে। এরপরে যদি আপনি স্প্রে না করেন তাহলে পোকা আবার জমিতে অ্যাটাক করবে। জি স্যার, ধন্যবাদ। স্যার আপনার কাছে একটা অনুরোধ থাকবে স্যার, আপনি আমাদের আরো কিছু ক্লাস নিয়ে। আচ্ছা, আমি এখন বিদায় নেব, 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি এখন বিদায় নেব। অনেকে বিরক্ত হচ্ছে কারণ পার্টিসিপেন্ট কমে যাচ্ছে। আমি বলি শোনেন, যার যেটা সমস্যা বলছি, যার যা সমস্যা আছে গ্রুপে ছবি দিবেন, আর ক্লাস সম্পর্কে ভালো অথবা মন্দ হয়েছে সেটা ই কৃষি ক্লিনিকে জানিয়ে পাবেন। আমি শুধুমাত্র আজকের গেস্ট, সেশন নেওয়ার জন্য আজকে এখানে আসছি। সেশন শেষ, আমি চলে যাচ্ছি। লাস্ট একটা কোশ্চেন জি জি, প্লিজ বলেন, এইটাই লাস্ট, আর কোনো কোশ্চেন নিব না আমি। বলেন। আলুর বীজ শোধন, এই কথা জাস্ট একটু যদি বলতেন, একটু মানে সহজ মেথড এরকম কিছু একটা, আলুর বীজ শোধন কেমনে করা যায়? আপনার বাসা কোথায় ভাই, জয়পুরহাট না নওগাঁ? না স্যার, তানোর স্যার, রাজশাহী জেলা। তানোর? আমি তো গোদাগাড়িতে ছিলাম 2.5 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার ঋষিকুল এলাকায় তানোরের ওখানে অনেকবার গিয়েছি। ঋষিকুল? হ্যাঁ, আপনার তানোরের পাশে। আচ্ছা, 24 নগর ঋষিকুল আছে না? নাম শুনছি মনে, কিন্তু আসলে মানে কাকনহাট পৌরসভা। আচ্ছা, যাই হোক, কি বলছিলেন আলু সম্পর্কে? আলুর বীজ শোধনের বিষয়টা স্যার, এই কথাটা যদি একটু সহজে কেমনে করা যায়? মানে আলুর মানে অন্যান্য বীজটা যেমন কম পরিমাণে লাগে, কিন্তু আলুর বীজটা তো একটা অনেক বেশি পরিমাণে লাগে। এটাও যে আপনার ড্রামের মধ্যে এটা ভেজা পদ্ধতিতে করতে হয়। আপনার হচ্ছে 1 লিটার পানিতে 3 গ্রাম হারে বীজ আপনার হচ্ছে কেমিক্যাল মিশিয়ে সেখানে আমরা আলুর বীজকে ডুবিয়ে রাখি 20 থেকে 30 মিনিট। ঠিক আছে। জি স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার, শেষ প্রশ্ন। জি বলেন। জি স্যার, আর কেউ বলবেন না? ইমরান বিন হক, জি প্লিজ। স্যার, ট্রান্সলেমিনার গুণসম্পন্ন যে ঔষধের গ্রুপগুলো আছে স্যার, ওটা আমরা আসলে ভালো করে জানি না, এটা তো অনেক জরুরি জিনিস, যে কয়েকটা গ্রুপ বলতেন স্যার। আচ্ছা, যদি আপনার কখনো কিনতে চান, হ্যাঁ, যখন এটা কিনবেন, কীটনাশকটা কিনবেন, তখন দেখবেন ওই প্যাকেটের উপরে লেখা আছে যে এটা ট্রান্সলেমিনার গুণসম্পন্ন। ঠিক আছে? জি স্যার। ওই যখনই কিনবেন উপরে লেখা দেখবেন যে কোনটা ট্রান্সলেমিনার গুণসম্পন্ন কোনটা নয়। কারণ এই ট্রান্সলেমিনার গুণসম্পন্ন বৈশিষ্ট্যটা হচ্ছে পাতার উপরে স্প্রে করলে নিচের দিকে চলে যাবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ, এবং পাতার ভাঁজের ভিতরে যদি লুকানো থাকে ও পোকা মারা যাবে। তো আপনি যেহেতু কয়েকটা গ্রুপের নাম জানতে চাইলেন, যেমন ধরেন নিকোটিনয়েড গ্রুপের ভিতরে যে অ্যাসিটামিপ্রিড আছে, থায়োমেথোক্সাম আছে, ইমিডাক্লোপিড আছে, আরেকটা হচ্ছে যে আপনার সাকসেস ট্রেসার আছে না, সাকসেস ট্রেসার, স্পেনোসাইড গ্রুপ যেটাকে বলা হচ্ছে। তারপরে এই যে একটু আগে আপনাকে বললাম ফরতেনজা, সায়ানটা নিলিপ্রল, আপনার হচ্ছে সিনজেন্টার। তারপরে কোরাজেন ফার্টের কথা বললাম, ক্লোরানটা নিলিপ্রল। তারপরে হচ্ছে আপনার এই যে ট্রায়াজল গ্রুপ আছে না,
ছত্রাকনাশক, পচানির ওষুধ যেটা, জি স্যার। যেমন ধরেন আপনার কি বলে এটাকে, হেক্সোকোনাজল, প্রোপিকোনাজল, যেগুলো আছে অ্যাজোক্সিস্ট্রবিন, মানে মিস্টার টপ টাইপের যেগুলো আছে, সবকটাই হচ্ছে আপনার হচ্ছে ট্রান্সলেমিনার। ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস জানার জন্য প্রশ্ন না, ঠিক আপনারা যারা আছেন, যারা ট্রেনার, তারা সবাই একটা কথা বলেন যে গ্রুপ, আসলে কি এটা গ্রুপ? না এটা গ্রুপ না, গ্রুপ না, এটা গ্রুপ না, উপাদান। এটা গ্রুপ সবাই না। বলেন, যারা একাডেমিশিয়ান আছেন সবাই বলেন, আমি ইউনিভার্সিটি টিচাররাও বলে যেটা গ্রুপ, কিন্তু না এগুলো না হচ্ছে মানে আমি বলি আপনাকে, সক্রিয় উপাদান। আমি একটু আগে আপনার বলেছি নিকোটিনয়েড গ্রুপ, নিকোটিনয়েডটা হচ্ছে মেইন গ্রুপ। এই নিকোটিনয়েড গ্রুপের হচ্ছে সদস্য হচ্ছে আপনার ইমিডাক্লোপিড, থায়ামেথক্সাম। আমি একটু আগে বলেছি স্পেনোসেড মানে সাকসেস ট্রেসার, স্পেনোসেডের আপনার হচ্ছে এটা একটা সদস্য, স্পেনোসিনস এটা হচ্ছে আপনার গ্রুপ। তারপরে আপনার আসেন ট্রায়াজল গ্রুপ, বলেছি আমি যে ট্রায়াজল গ্রুপ এর ভিতরে সদস্য হচ্ছে হেক্সোকোনাজল, প্রোপিকোনাজল, এগুলো হচ্ছে সদস্য। কিন্তু ওই এত কিছু তো আমরা মাঠ পর্যায়ে যখন কাজ করি, আসলে এগুলো তো যাদের নিয়ে কাজ করি তারা তো এক একজন এক এক লেভেলের মানে শিক্ষাগত যোগ্যতা, যার কারণে এটা সহজ করার জন্য বলে ফেলি আমরা। যে কালকে একজন টিচার আসছিল, সে বললো যে এগুলো তো গ্রুপ তো বলেই গেল, তারপর আবার বলতেছে যে আপনারা একটা গ্রুপ 1 বছর ব্যবহার করবেন, এরপর বছর ব্যবহার করবেন না। আমার তো সে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা, সে বিড়ি কুমিল্লাতে আছে, তারই না মানে এটা দেখে সে আমাদেরকে যে নলেজ শেয়ার করলো, এটা দেখে আমি নিজে ভয় পেয়ে গেলাম আর কি, আসলে কি বলে। তো আইআরএস একটা গ্রুপ আছে, ইন্টারন্যাশনাল পেটিশন গ্রুপ একটা আছে, ওরা বলে যে আপনি একটা গ্রুপের ওষুধ একবার ব্যবহার করবেন, এরপর আবার গ্রুপ চেঞ্জ করবেন। যেমন আইআরএস এর গ্রুপে অনুযায়ী 1 ব্যবহার করলে 4 ব্যবহার করলে 5 7 ব্যবহার করবেন, 7 পরে 12 ব্যবহার করবেন, এরকম গ্রুপ আছে, এরকম বলে আপনাকে। এটা আপনাকে বলি, যখন আমরা কোনো সায়েন্স সিম্পোজিয়ামে যাই, অর্থাৎ বিজ্ঞানীদের সাথে যখন বসি, হাই লেভেলের মানুষের সাথে যখন বসি, তখন এই জিনিসগুলো অ্যাকুরেট করে বলা হয়, নইলে সাথে সাথে ভুল ধরে। কিন্তু আমরা যখন মাঠ পর্যায়ে আসি, যখন যেখানে অডিয়েন্স মিশ্রিত থাকে, অর্থাৎ আজকে ধরেন আপনার এখানে একেবারে কিন্তু ফার্মার, উদ্যোক্তা, এমনকি ইউনিভার্সিটি স্টুডেন্ট সবাই আছে। তো আমরা আসলে ওই যখন অডিয়েন্স থাকে যেভাবে থাকে আমরা সেভাবে ডেলিভারিটা দিয়ে দিই। বুঝতে পেরেছেন বিষয়টা? এটা হ্যালো, জি স্যার, একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, আর প্রশ্ন করেন না, 11টা বাজে, আর প্রশ্ন করবেন না, করলে ভালো হয়। একটা প্রশ্ন করেন স্যার। জি বলেন। এই স্যার, স্যার আপনার যে কৃষি ক্লিনিক আছেন? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে না? আমি অনেকক্ষণ ধরে আপনাকে খুঁজতেছিলাম, কারণ আমরা প্রশ্ন উত্তর পূর্বে শুরুতেই আপনাকে আমরা মাইক্রোফোনটা দিয়ে দিতে চেয়েছিলাম। আমি বিদায় নিতে চাচ্ছি, প্লিজ। যদি প্রশ্ন ছিল স্যার, যদি কারো প্রশ্ন থাকে গ্রুপে একটু দেবেন, আমি ওখানে উত্তর দেবো ইনশাআল্লাহ। স্যার আমরা শেষ প্রশ্ন নিয়ে যে আমাদের এখানে আলামিন খালাসি ভাই আছেন, আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট, ওনার প্রশ্ন নিয়ে শেষ করে দিই। জি ঠিক আছে। জি স্যার, আপনার যে আপনার উলালা, তারপর আপনার ক্যান্সার গ্রুপ, এই সমস্ত গ্রুপের ওষুধে লেখা থাকে যে আপনার পোকামাকড় মারা যাবে, তাই এই ক্ষেত্রে কি আপনার লাল মাকড়টাও মারা যাবে? উলালা কি বলেছে তারা? মানে উলালা এটা আপনার যে সাদা মাছি, লাল মাকড়, এটা মারা যাবে। তারপর আপনার যে সেমকো কোম্পানির একটা আছে হলো সেনকাপ, এটার ভিতরে লেখা আছে যে আপনার পোকামাকড় মারা যাবে। তাই এই ক্ষেত্রে কি এই মাকড় বলতে কি আপনার লাল মাকড়টা বুঝাইছে? আমি আসলে বিষয়টা খেয়াল করি নাই। হ্যাঁ, এটা একটু দেখতে হবে। আর যেহেতু ওটা শোষক পোকার জন্য টনিকামাইড মরতে পারে, যেহেতু শোষক পোকার জন্য, কারণ সেও তো শোষক, একটু দেখতে হবে। শোষক পোকা, জি স্যার। আর ল্যাক্টোব্যাসিলাস, জি জি স্যার ল্যাক্টোব্যাসিলাসটাও কি আপনার যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করে? এটা কি আছে আপনার কাছে? স্যার ল্যাক্টোব্যাসিলাস আপনার যে একটা উপাদান আছে, এটা কি মাধ্যমে কি আপনার ব্যাকটেরিয়া মারা যায়? কি নামে পাওয়া যায় আমি একটু শুনি, কোথায় আছে এটা? স্যার এটা আমি একটা আপনার বিএডিসি থেকে একটা ভিডিও দেখছিলাম যে ল্যাক্টোব্যাসিলাস কিভাবে তৈরি করে। না, আমি আসলে এটা সম্পর্কে জানি না, আমি দেখিনি তো আসলে, এটা নিয়ে আসলে কাজ করা হয়নি আমার। জি ধন্যবাদ। ঠিক আছে। সকলকে ধন্যবাদ। আচ্ছা, আপনাদের আর যার যা কথা আছে আপনারা গ্রুপে বলবেন, গ্রুপে আপনাদের যত প্রশ্ন আছে করে ফেলবেন, আপনাদেরকে উত্তর দেওয়া হবে।
তো আমাদের 11টা অলমোস্ট বেজে গেছে প্রায়, তো আমাদের সেশন আমরা শেষ করব। স্যারকে আসলে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে সেশনটা অত্যন্ত চমৎকার হয়েছে, এটা সবাই এগ্রি করবে আমার সাথে, যে এই জন্যই আসলে প্রশ্ন বেশি আসতেছে অ্যান্ড পার্টিসিপেন্টও অনেক ভালো ছিল আর কি আজকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা সেশন নেওয়ার জন্য, এবং যারা এতক্ষণ তাহলে ধৈর্য আরো ধরে দুই একটা সেশন সেশন নেওয়া করলেন যায় কিনা সেটা চিন্তা করবেন তাদেরকেও আপনারা। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেসেজ আল্লাহ দেওয়ার হাফেজ। রাস্তা তো বন্ধ, আমরা তো গ্রুপে মেসেজ দিতে পারছি না। আচ্ছা, দিতে পারবেন, সে ব্যবস্থা করা হবে। আচ্ছা, আজকের সেশন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমি একটা সুস্থ কথা থাকবেন। বলি, আপনারা স্যারের আরো একাধিক ক্লাস দেওয়ার চেষ্টা করেন। জি, আমিও এই ব্যাপারে একমত, স্যারের আরো 2-3টা ক্লাস নেওয়া উচিত। আমরাও একমত। আচ্ছা, আপনাদের মন্তব্যগুলো আমি তো বললাম গ্রুপে লিখবেন, তাহলে কর্তৃপক্ষের দৃষ্টিতে পড়বে। এছাড়াও এই আপনাদের ফয়সাল সাহেব, ফয়সাল সাহেব কি আছেন? মধুমতি এগ্রো জি স্যার, আছি স্যার। ভালো আছেন? আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। স্যার আমার কাছে যে ল্যাক্টোবিসালোসটা আছে স্যার, ক্লিবিও স্যার এটা নাম। এটা ও, জাপান। তাহলে আপনি একটু সাপ্লিমেন্টারি দিতে পারতেন। ক্লিবিও, এটা তো আপনার যে জামাল স্যার মনে হয় কাজ করেছেন। জি স্যার, কনফাস। হ্যাঁ, জামাল স্যার কাজ করেছেন এটা। জি জি স্যার। জি জি, আমি কিন্তু জামাল স্যারের স্টুডেন্ট। হ্যাঁ, আমার জানা ছিল না এটা। হ্যাঁ, আছে স্যার। এটা তো স্যার ঠিক আছে। জাপানি প্রযুক্তি আর কি। ফয়সাল ভাই, আমার নাম সালাউদ্দিন স্যার, ফয়সাল ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার জানা ছিল না। ক্লিবিও আমিও একবার চেয়েছিলাম, এটা তখন ছিল 800 টাকা লিটার ওই সময়টাতে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, কথা হবে ইনশাল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের সেশন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।